এমন ডেঞ্জারাস এই মাফিয়া গার্ল আগের বারও লোকাল থানার ওসিকে এই অবস্থায় করে মেরেছিল। ভাই তাহলে তো অনেক খাতারনাক একটা মানুষ এই মাফিয়া গার্ল। হ্যাঁ, অনেক খতরনাক সে। এবার আমি চললাম ভাই। কখন তার কানে পৌঁছে যায় যে আমি তাকে নিয়ে কথা বলছি, পরে সে আমারও এমন ভয়ঙ্কর অবস্থা করবে। ভাই, মাপও চাই, দোয়াও চাই। এমন বিধ্বংসভাবে মরার কোনো ইচ্ছা নেই আমার। তবে শেষে একটা কথা বলি, মাফিয়া গার্ল যেটা করেছে সেটা একদম ঠিক করেছে। কারণ এই রাফিদ অনেক অত্যাচার করেছে শহরের মানুষকে। এই জালিমের মজা বুঝিয়েছে মাফিয়া গার্ল। লোকটা চলে গেল, আমি এখনো সেখানে দাঁড়িয়ে আছি। আমার মাথায় খালি একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে, যে এমনটা করেছে তার আসলেই অনেক বড় বুকের পাঠা। কে এই মাফিয়া গার্ল? না, এই মাফিয়া গার্লের সাথে আমি দেখা করব। তখনই কলেজ ফ্রেন্ড শামীম ফোন দিল। কিরে বেটা, তুই কই রে? তাড়াতাড়ি কলেজ যায়। কেন, কিছু হয়েছে নাকি রে? তুই কি রাফিদের বিষয়ে কিছু শুনিসনি? হ্যাঁ শুনেছি, আর আমি তো সেখানে দাঁড়িয়ে আছি। বাবারে, কি কলিজা মাফিয়া গালের! এমন নাম করা নেতাকে সে এইভাবে কেলিয়ে দিল, আমার তো ভাবতে অবাক লাগছে। আচ্ছা, তুই তাড়াতাড়ি কলেজ যাই। কলেজেও এসব নিয়ে তোলপাড় চলছে, কারণ রাফিদ কলেজ নেতা ছিল। আচ্ছা আমি আসছি, তুই একটু দাঁড়া। ফোনটা রেখে দিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। মাথায় এখনো মাফিয়া গার্লের বিষয়টা ঘুরপাক খাচ্ছে। মাফিয়া গার্লকে নিয়ে ভাবতে ভাবতে কলেজে চলে গেলাম। কলেজে পৌঁছাতেই দেখি শামীম কলেজের গেটে দাঁড়িয়ে আছে। যাক, তুই এসেছিস, কিন্তু আজ নাকি ক্লাস হবে না রাফিদের বিষয়টার জন্য। কি এক আতঙ্ক লাগিয়ে দিল মাফিয়া গার্ল! আল্লাহ! হ্যাঁ রে, সেই রকমের আতঙ্ক ছড়িয়ে দিয়েছে মাফিয়া গার্ল। তবে একদিকে ভালোই হয়েছে, রাফিদের মতো জানোয়ারকে সেই সাইজ করেছে। অনেক উড়েছিল বেটা, এবার উড়াউড়ি বন্ধ হয়ে গেছে চিরতরে। এজন্য বলে বেশি উড়া ভালো না। হ্যাঁ, রাফিদ অনেক পাওয়ার দেখাতো কলেজে, একদম শিক্ষা দিয়ে দিয়েছে মাফিয়া গার্ল। আচ্ছা বাদ দে এখন ওসব কথা, চল নদীর পাড়ে গিয়ে আড্ডা দিব। ওকে চল। তারপর দুই বন্ধু মিলে চলে গেলাম নদীর পাড়ে। সেখানে গিয়ে দুই বন্ধু বসে বসে আড্ডা মারছি। হঠাৎই নজর পড়লো আমাদের অপোজিটে বসে থাকা একটা মেয়ের দিকে। সে ল্যাপটপ নিয়ে বসে বসে কি একটা যেন করছিল। মেয়েটাকে ঠিক মতন দেখা যাচ্ছে না, কারণ চুলের কারণে পুরো চেহারা ঢেকে আছে। তবে যতটুকু দেখা যাচ্ছে শরীরের অঙ্গ, ততটুকু দেখে বুঝে গেলাম যে মেয়েটার গায়ের রং হুড়পড়িদের মতন। এই আকাশ, তুই ওদিক তাকিয়ে কি দেখছিস? আমি কত সময় ধরে বকবক করে চলেছি। আরে দেখ না, সামনে বসে থাকা মেয়েটার দিকে কেমন মগ্ন হয়ে ল্যাপটপে কাজ করছে। আরে এ তো আমাদের কলেজের রামিসা, যে কিনা কলেজের টপার, সবসময় পড়ালেখা নিয়ে মগ্ন থাকে। এখন নিশ্চয়ই ল্যাপটপে পড়ালেখা নিয়ে গবেষণা চলছে। শামীম, তুই একটা জিনিস লক্ষ্য করেছিস? মেয়েটার তার চুলগুলো কত লম্বা লম্বা, আর গায়ের রংটাও পুরো দুধে আলতা। হ্যাঁ, সে আমি অনেক আগ থেকে জানি, কারণ কলেজের সবাই ওর জন্য পাগল, কিন্তু সে কাউকে পাত্তা দেয় না। সারাদিন পড়ালেখা নিয়ে পড়ে থাকে, তার কাছে এসবের কোনো টাইম নাই। কিন্তু বন্ধু, মেয়েটাকে দেখে না আমার ভিতরে কেমন ঘুটাঘুটি হচ্ছে। মনে হচ্ছে যেন মেয়েটা আমার ভবিষ্যৎ বউ হবে। সেই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না তোর, কারণ আমাদের মতো ছাগলের কপালে এসব মেয়ে কখনোই জুটবে না। আরে জুটবে কি জুটবে না সেসব পরে দেখা যাবে, কিন্তু এখন চল না ওর সাথে একটু কথা বলে আসি। মনটা না কেমন যেন ছটফট করছে কথা বলার জন্য। আরে ভাই, তোর কি মনে হয় সে আমাদের সাথে কথা বলবে? ভাই তাও চল না প্লিজ। চল। শামীমকে নিয়ে মেয়েটার কাছে চলে গেলাম। মেয়েটার সামনে গিয়ে দাঁড়িয়ে আছি ছায়া মূর্তির মতন, কিন্তু তার যেন আমাদের দিকে কোনো খেয়ালই নেই। সে তার কাজে মগ্ন হয়ে আছে। এই দেখলি, দানবের মতন দুটো মানুষ আমরা তার সামনে এসে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের দিকে কোনো খেয়াল নেই। রামিসা এমনই, কারোর সাথে কথাই বলে না। আরে চুপ থাকতো, আমি কথা বলছি, দেখতে থাক। আমি গলায় বড় করে কাশি দিলাম, কিন্তু মেয়েটার কোনো রেসপন্সই দেখতে পেলাম না। মেয়েটা এখনো তার কাজে মগ্ন। এবার শরম লজ্জা ভেঙে সোজা ডাক দিলাম, এই যে শুনছেন? মেয়েটা আমার ডাক শুনে ল্যাপটপ থেকে মাথা তুলে তাকালো। এতটা সময় মেয়েটার চেহারা দেখা যাচ্ছিল না, কিন্তু এখন সে আমাদের দিকে তাকানোই পুরো স্পষ্ট দেখা যাচ্ছে চেহারা। মেয়েটাকে দেখে পুরো শরীর ঠান্ডা হয়ে গেল আমার। ও আল্লাহ, এটা তো মেয়ে না, এটা তো পরিপালক থেকে ভুল করে নেমে আসা কোনো হুটপড়ি। জি বলুন। আমি মেয়েটার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছি। আমার তো পুরো দুনিয়াদারি যেন নিমিষেই থমকে গেল। আমি চুপচাপ তাকিয়ে আছি মেয়েটার দিকে।
তখনই সাইড থেকে শামীম ধাক্কা দিয়ে বলল, আরে আকাশ, তুই কোথায় হারিয়ে গেলি? হ্যাঁ, শামীমের কথায় হুঁশ ফিরে আসলো। না না, আমি এখানে আছি, কোথাও হারাইনি। না হারালে বোবার মতন ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আসিস যে। শামীম কথা শেষ না করতেই পাশ থেকে মেয়েটা আবার বলে উঠলো, জি, কিছু বলবেন? না না, কিছু বলবো না, আপনাকে শুধু চেয়ে চেয়ে দেখবো। মানে বুঝলাম না। আরে মানে আপনার সাথে একটু কথা বলতে চাই। জি বলুন, বললাম তো। আপনার পাশে কি একটু বসা যাবে আগে? পাশে বসে কি করবেন? কি বলতে এসেছেন সেটা বলে প্লিজ চলে যান। আমি এখন পড়া নিয়ে একটু বিজি আছি। আচ্ছা থাক তাহলে, অন্য একদিন বলবো। আচ্ছা। মেয়েটা আবার ল্যাপটপে মাথা গুজে দিল, আর আমি বোকার মতন সেখানে ঠায় দাঁড়িয়ে আছি। আমার যেন ভ্রমি কাটছে না। মেয়েটাকে দেখার পর থেকে পুরোপুরি মাতাল হয়ে গেছি আমি। এই আকাশ, চল এবার। না, আমি যাব না, তুই যা। মানে কি আকাশ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবি শুনি? মেয়েটাকে তাকিয়ে তাকিয়ে দেখবো। আকাশ, তোর মাথা কি খারাপ টারাপ হয়ে গেল নাকি? কি সব আবল তাবল বলছিস? হ্যাঁ হ্যাঁ, হয়তো হয়ে গেছে। ওহ আল্লাহ, কোন পাগলের পাল্লায় পড়লাম আমি। আচ্ছা শামীম, একটা কথা বলি। হ্যাঁ বল। আমার না মেয়েটাকে কোলে উঠিয়ে নিয়ে কাজী অফিসে দৌড় দিতে মন চাচ্ছে। ইচ্ছে করছে এখনই বউ বানিয়ে ফেলি মেয়েটাকে। একটা ঠাটিয়ে লাগিয়ে দিব তোর গালে বেটা ফাজিল। চল তুই এখান থেকে। শামীম আকাশকে টেনে সেখান থেকে নিয়ে আসলো। শামীম, এমনটা না করলেও পারতিস, আর একটু দেখতে দিলে কি হতো মেয়েটাকে। একদম চুপ তুই। কি সব পাগলামো শুরু করছিস আকাশ? মাথায় তার কি ছিঁড়ে গেছে নাকি তোর? হ্যাঁ, দেখ বেটা, তুই আমার মনের দুঃখ বুঝলি না। থাক তুই, আমি বাসায় গেলাম। শামীমকে ফেলে রেখে সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে ব্যাগ রেখে ওয়াশরুমে চলে গেলাম। একটু পর ওয়াশরুম থেকে বের হয়ে না খেয়ে সোজা শুয়ে পড়লাম। মেয়েটাকে দেখার পর থেকে যেন খাওয়া দাওয়ার সমস্ত রুচি উঠে গেছে আমার। বিছানায় শুয়ে শুয়ে মেয়েটার কথা ভাবতে লাগলাম। মেয়েটাকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি আল্লাহ জানে। এক ঘুমে রাত হয়ে যায়, তাও ঘুম ভাঙেনি আমার। শামীম ফোন দিয়ে ঘুম ভাঙিয়েছে। আকাশ তুই কি করছিস রে? আরে ঘুমাচ্ছি। হ্যাঁ, এমনটাই করবি। এদিকে দুনিয়াদারি পুরো ধ্বংস হয়ে যাচ্ছে আর তুই পরে পরে ঘুমাচ্ছিস বেটা বলদ। আরে কি হয়েছে? তাড়াতাড়ি ইউটিউব ওপেন কর। একটা চ্যানেল থেকে মাফিয়াকার লাইভ এসেছে, আমি তোকে লিংক দিয়ে দিচ্ছি। কি? তাড়াতাড়ি লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে পড়লাম। তারপর ফোনের ডাটা অন করে শামীমের দেওয়া লিঙ্কটা থেকে ইউটিউবে প্রবেশ করলাম। ইউটিউবে প্রবেশ করতেই দেখি মাফিয়া গার্ল লাইভে এসেছে। চেহারা দেখা যাচ্ছে না, পুরো মুখ ঢাকা তার। আর তার থেকে বড় কথা, মেকানিক্যাল একটা অটো ভয়েস থেকে সে লাইভে এসেছে। দেখুন, সবার উদ্দেশ্য করেই বলছি, আমাকে ধরা তো দূরের কথা, সেসব কিছু নিয়ে চিন্তা করলেও ঘাট থেকে মস্তক আলাদা করে দিব আমি। আর আজকে লাইভে আসার উদ্দেশ্য হলো নেতা রাফিদের ব্যাপারে কিছু জানানোর আছে আপনাদেরকে। রাফিদ এখনো জীবিত, কিন্তু আজ তার শেষ দিন। আগামীকাল শহরের যে কোনো এক স্থানে রাফিদের লাশ আমি ফেলে রেখে যাব। তার লাশ উদ্ধার করে নিয়ে যাওয়ার অনুরোধ রইল ডিবি পুলিশের কাছে। আর সর্বশেষে আমি আবারও বলছি, মাফিয়া গার্লের সন্ধান কেউ করতে যাবেন না, তাহলে কিন্তু রক্তের বন্যা বয়ে যাবে দেশে। তারপর ধুম করে লাইভ কেটে দিল। মাফিয়া গার্লের সাহস দেখে শুধু অবাক হচ্ছি। না, মাফিয়া গার্লকে যে করেই হোক আমি খুঁজে বের করব। মাফিয়া গার্লের এই লাইভ মিনিটের মধ্যেই পুরো দেশে ভাইরাল হয়ে গেল। এক লাইভে যেন পুরো আতঙ্ক ছড়িয়ে গেল মানুষের মনে। সবার মুখে মুখে মাফিয়া গার্ল আর মাফিয়া গার্ল। কে এই মাফিয়া গার্ল? সবার একটাই প্রশ্ন। একটু পর চ্যানেল আর লাইভটা কেটে দিল মাফিয়া গার্ল। পুরো সবকিছু সে ভ্যানিশ করে দিয়েছে। পুরোপুরি উদাও হয়ে গেল সমস্ত কিছু। কিন্তু সবার মুখে মুখেই মাফিয়া গার্লের নাম ছড়িয়ে গেছে। ফেসবুক, টুইটার, যেখানেই যাই সেখানেই মাফিয়া গার্ল নিয়ে পোস্ট। বাপরে বাপ, এটা কি মেয়ে নাকি মানুষরূপী কোনো চিতাবাঘ? আল্লাহ ভালো জানে। এসব নিয়ে ভাবতে ভাবতে আরো কিছু সময় চলে গেল। না, এসব নিয়ে এখন আর ভাবা চলবে না, আগে গিয়ে কিছু খেয়ে নেই। বিছানা ছেড়ে উঠে পড়লাম। তারপর হাত মুখে পানির ছিটা দিয়ে এসে কিছু খেয়ে নিয়ে আবারও ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙলো ফোনের আওয়াজে। কে যেন কিছু একটা মেইল করেছে। ঘুমের ঘরে ফোনটা হাতে নিয়ে মেইলটা ওপেন করলাম। দেখলাম একটা ভয়েস মেইল। ভয়েসটা প্লে করলাম। প্লে করতেই আমার পুরো হুশ উড়ে গেল। আমি এক লাফ দিয়ে সোজা বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে গেলাম। মাফিয়া গার্লের সেই ভয়ঙ্কর আওয়াজে কেউ আমায় মেইল করেছে। বৎস, আমার অস্তিত্ব তালাশ করতে চেও না। আমার অস্তিত্ব তালাশ করতে গেলে নিজের অস্তিত্বই হারিয়ে ফেলবে। ভয়েসটা শুনে থতমত খেয়ে গেলাম। এটা কি করে সম্ভব? মাফিয়া গার্ল আমায় ভয়েস মেইল করেছে। শুধু তাই নয়,
আমি মাফিয়া গার্লের তালাশ করছি, সেটা সে জানলো কি করে? বাপরে বাপ, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা! আমায় মেইল করে শাসায়। মাথায় তো কিছুই কাজ করছে না ভয়েসটা শোনার পর থেকে। কিন্তু আমি তো থেমে থাকবো না। আমি মাফিয়া গার্লের খোঁজ বের করে ছাড়বো। সে যত বড় মাফিয়াই হোক না কেন, আমি আকাশও কম না। চুপসে আছি বলে আমাকে ভয় পেতে হবে এমন কোনো কিছুই নয়। মাফিয়া গার্লও জানে না যে আমি কত বড় খেলোয়াড়। যেদিন আমি খেলতে নেমে যাব, সেদিন এমন মাফিয়া গার্ল পথে পথে হোঁচট খেয়ে মরবে। এসব নিয়ে চিন্তা ভাবনা করছি। তখনই দেওয়াল ঘড়িটায় 9টা অ্যালার্ম বেজে উঠল। ও আল্লাহ, 9টা বেজে গেছে কখন? আমার তো কলেজ যেতে হবে। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে হালকা পাতলা কিছু নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। হেঁটেই রওনা হয়েছি। আরে ধুর, আমার পরিচয় দিতে তো ভুলেই গেছি সবাইকে। চলেন পরিচয় পর্বটা শেষ করে ফেলি। আমি বরাবরের মতোই আকাশ, আপনাদের সাথে আছি। পড়াশোনার সুবাদে শহরে আলাদা বাসা নিয়ে থাকি, আর পুরো পরিবার, বাবা মা, ছোট বোন অন্য শহরে থাকে। আমি ইচ্ছা করেই এই কলেজে অ্যাডমিশন নিয়েছি। ইচ্ছা করে বলতে একটা রিজন আছে এই কলেজে অ্যাডমিশন নেওয়ার, সেটা গল্পের সাথে থাকলে জেনে যাবেন। সো এবার গল্পে ফেরা যাক। কলেজে পৌঁছে গেলাম। কলেজে পৌঁছাতেই দেখি গতকালে সেই রামিসা মেয়েটা গাছতলায় বসে বসে বই একটা হাতে নিয়ে পড়ছে। কোনো কিছু না ভেবেই মেয়েটার দিকে এগিয়ে গেলাম, কারণ এখনো ক্লাস শুরু হয়নি, আর ক্লাস হবে কিনা সেটাও সন্দেহ। মেয়েটার কাছে গিয়ে দাঁড়িয়ে আছি। মেয়ে আমায় দেখে আজ নিজ থেকে কথা বলল। কালকের বিষয়টা নিয়ে কিছু বলতে আসছেন বুঝি? না, তেমন কিছু না। মানে হ্যাঁ, মেয়েটার এমন ধারা কথা শুনে কি বলবো, সবটাই গুলিয়ে গেছে। তো বলুন। আচ্ছা, আপনার সাথে কি ফ্রেন্ডশিপ করা যাবে? না, ফ্রেন্ডশিপ করা যাবে না, কারণ আমি কোনো ছেলের সাথেই চলাফেরা করি না। প্লিজ না করিয়েন না। আমি কিন্তু একদম বাজে ছেলে না। তাও আমি পারবো না। তবে হ্যাঁ, পড়ালেখা নিয়ে টুকটাক কথা বলার প্রয়োজন হলে বলতে পারবেন। আচ্ছা ঠিক আছে। কিন্তু আপনাকে তো কলেজে নতুন মনে হচ্ছে। হ্যাঁ, আমি নতুন। 1 মাস আগে অ্যাডমিশন নিয়েছে এই কলেজে, অন্য কলেজ থেকে ট্রান্সফার হয়ে। তবে রেগুলার হয়েছি 1 সপ্তাহ হবে। কোন ইয়ারে অ্যাডমিশন নিয়েছেন? সেকেন্ড ইয়ারে। আপনি? ও, আপনিও তাহলে আমার সেম ক্লাস। তার মানে আপনিও সেকেন্ড ইয়ারে পড়েন? হ্যাঁ। আচ্ছা, এখন আমি একটু বিজি পড়া নিয়ে। আপনার সাথে পরে কথা হবে, কেমন? আচ্ছা ঠিক আছে, সে না হয় পরে কথা বলবো। কিন্তু একটা কথা, আমরা যেহেতু একই ইয়ারের, তাহলে তুমি করে বলা যায়। আমি আপনি ডেকেই মজা পাই। আচ্ছা ঠিক আছে, যেমনটা আপনার মর্জি। সেখান থেকে চলে আসলাম। বাপরে বাপ, কি মেয়ে! ভাও এই দিচ্ছে না। আমার মনে জলে আগুন, আর সে বাজায় সাপের বিন। তবে সমস্যা নেই, তোমায় তো আমি নিজের করেই ছাড়বো। তোমায় নিজের মনে ফিক্সড করে নিয়েছি, বিয়ে করলে তোমায় করব। সেখান থেকে আসতে না আসতেই শামীম কলেজের গেট দিয়ে প্রবেশ করলো। কিরে, তুই এখন এলি? এই তো একটু আগে। আচ্ছা চল ক্যান্টিনের দিকে যাই। কলেজের পরিবেশ দেখে তো মনে হচ্ছে না যে আজ ক্লাস হবে। আমারও তাই মনে হচ্ছে। চলো তাহলে ক্যান্টিনেই যাই। তারপর দুজন মিলে ক্যান্টিনে চলে গেলাম। কলেজে যেদিন অ্যাডমিশন নিয়েছি, সেদিনই শামীমের সাথে আমার পরিচয় হয়েছে। অল্প কয়েকদিনে খুব ভালো বন্ধু হয়ে উঠেছি আমরা। 2 বন্ধু মিলে ক্যান্টিনে বসে বসে কফি খাচ্ছিলাম। তখনই আশেপাশের লোকজন সবাই একদিকে দৌড়ে ছুটে যাচ্ছে। একজনকে ডেকে জিজ্ঞেস করলাম, ভাই কি হয়েছে, আপনারা এভাবে দৌড়াচ্ছেন কেন? আরে ভাই, আপনারা কোন দুনিয়ায় থাকেন? হ্যাঁ, যে কোনো কিছুই বলতে পারেন না? ভাই, এই দুনিয়াতেই আছি, কিন্তু কি হয়েছে সেটা তো বলবেন। আরে মাফিয়া গার্ল রাফিদকে মেরে ওর লাশ চৌরাস্তার মোড়ে লটকে রেখে দিয়ে গেছে। লোকটার কথা শুনে মাথায় বড়সড় একটা বাজ পড়লো। মাফিয়া গার্ল সত্যি তাহলে রাফিদকে মেরে ফেলেছে? শামীম, চল তো তাড়াতাড়ি। হ্যাঁ চল। শামীমকে নিয়ে তাড়াতাড়ি চৌরাস্তার মোড়ে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি কয়েক হাজার মানুষ একত্রে জমা হয়েছে, আর চৌরাস্তার মোড়ে একটা বড় গাছের উপরে রাফিদের লাশ ঝুলছে। রাফিদের লাশ দেখে নিজেরই কলিজা কেঁপে উঠল। একটা মেয়ের পক্ষে কি করে সম্ভব এটা? একটা মেয়ে শহরের নাম করা নেতাকে এমন বিভৎস ভাবে মারলো যে দেখে বিশ্বাসই হচ্ছে না। চুপচাপ সেখানে নীরব দর্শকের মতন দাঁড়িয়ে আছি। ডিবি পুলিশ রাফিদের লাশ গাছ থেকে নামাচ্ছে। রাফিদের সারা শরীরে স্পট। মানুষজনকে ঠেলে ডিবি পুলিশের দিকে এগিয়ে গেলাম। ডিবি পুলিশ রাফিদের লাশ মাটিতে নামালো। তাকে মাটিতে নামিয়ে শরীরের তল্লাশি চালিয়ে দেখে রাফিদের পকেটে একটা চিঠি, যেটাতে লেখা আছে, আজ দুপুর 3টায় আমি কালকের ন্যায় লাইভে আসবো, সবাই তৈরি থাকেন ধামাকার জন্য। মাফিয়া গার্লের চিঠি পড়ে সবার চোখ কপাল উঠে গেল। কি করতে যাচ্ছে মাফিয়া গার্ল? রাফিদকে তো মেরে ফেলেছে,
আবার কি নতুন করে ধামাকা দিবে সে? না, আজ লাইভ দেখতে হবে। এদিকে ডিবি পুলিশ সবার স্থান ত্যাগ করতে বলল। সবাই যে যার মতন চলে গেল। আমিও চলে আসলাম বাসায়। কলেজের দিকে আর গেলাম না। বাসায় এসে 3টা বাজার অপেক্ষা করছি। দুপুর 3টা বাজতে আর 2 মিনিট বাকি। তখনই মাফিয়া গার্লের সেই ইউটিউব লিংকে ক্লিক করলাম, আর চ্যানেলটা ওপেন হয়ে গেল। 3টা বেজে গেছে, আর সাথে সাথে চ্যানেলটা থেকে মাফিয়া গার্ল লাইভে চলে আসলো। সে গতকালের ন্যায় মেকানিক্যাল একটা টোন ব্যবহার করে লাইভে এসেছে। আমি জানি আপনারা সবাই আমার লাইভের জন্য অপেক্ষা করছেন, সো অপেক্ষার প্রহর কেটে গেছে। আমি চলে এসেছি। এবার হবে আসল ধামাকা। আপনারা সবাই রাফিদের লাশ তো পেয়ে গেছেন। এবার লিস্টে রয়েছে এসপি ওসমান। তার মরার পালা চলে এসেছে। এসপি ওসমান, মৃত্যুর জন্য তৈরি হয়ে নে। এবার তোকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। সমাজের আড়ালে লুকিয়ে থাকা সব কটা মুখোশধারীকে এইভাবে ভয়ানক মৃত্যুদণ্ড দিব আমি। কেউ তোদেরকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আর শুনে রাখেন সকলেই, আমি কোনো খারাপ কাজ করছি না। সমাজের নষ্টাগুলোকে বেছে বেছে সাজা দিচ্ছি। এসপি ওসমানের মৃত্যুর পর বাকি টার্গেটের নাম আমি বলে দেব। এসব কিছু আমি সমাজের ভালোর জন্যই করছি। তবে হ্যাঁ, আমার পার্সোনাল একটা মাকসাদ আছে। সেটা হলো আমি আগুনের সাথে দেখা করতে চাই। এসব করে সে যেন নিজেই আমার কাজকর্ম দেখে আমার সাথে দেখা করে। যতদিন না সে আমার সাথে দেখা করবে, ততদিন আমি এইরূপ কাজ করেই যাব। মাফিয়া গার্লের মুখে আগুন নামটা শুনে ভিতরে ছ্যাত করে উঠল। আল্লাহ, এ তো দেখি উল্টো চক্র। যেখানে মাফিয়া গার্লকে আমি খুঁজছি, সেখানে সে উল্টো আগুনের তালাশ করছে। না, মাফিয়া গার্লের খোঁজ বের করতেই হবে। যে করে হোক না কেন, আমি মাফিয়া গার্লকে খুঁজে বের করবই। তবে আগে মাফিয়া গার্লের পরিশেষটা শুনি, সে কি বলতে চাই। আগুন, আপনি যেখানেই আছেন না কেন, আপনি যদি আমার তালাশ না করেন, তাহলে এসব কোনোদিনও বন্ধ করব না আমি। একটা কোডিং দিয়ে গেলাম আমার, 2244। এই কোডিংটা আপনি ছাড়া কেউ বুঝবে না, সো নিজেই আমার খোঁজ বের করুন। মাফিয়া গার্লের কোডিং শুনে আরো মাথা খারাপ হয়ে গেল। মাফিয়া গার্ল চাইছেটা কি? কিছুই তো মাথায় কাজ করছে না। সে আগুনের সাথে দেখা করতে চায়, তার উপরে আবার সে নিজের লিড কোড ইউজ করছে। মাথা তো পুরো কাজ করা বন্ধ করে দিয়েছে। আর কিছু যেন ভাবতে পারছি না। মাথা পুরো জ্যাম হয়ে গিয়েছে। মাফিয়া গার্ল লাইভ কেটে দিয়ে বের হয়ে গিয়েছে। এদিকে আমার মাথায় প্যাটার্ন পড়ে গেছে। মস্তিষ্ক পুরো নিস্তেজ হয়ে গেছে আমার। না, আর না। আগে নিজেকে একটু রিল্যাক্স করি, পরে না হয় মাফিয়া গার্লকে নিয়ে ভাবা যাবে। ডাটা অফ করে দিয়ে শুয়ে পড়লাম। এখন একটু ঘুমাবো, পরে না হয় ঘুম থেকে উঠে বিষয়টা নিয়ে ভাবা যাবে। যেমন ভাবা তেমন কাজ। সব চিন্তা একপাশে রেখে ঘুমিয়ে পড়লাম। বিকাল বেলায় ঘুম থেকে উঠে বাহিরে চলে গেলাম। মাথা কেমন যেন ভারী হয়ে আছে। তাড়াতাড়ি কাকুর দোকানে যেতে হবে আমার, না হয় মাথা ঠিক হবে না। ওনার দোকানে গিয়ে চা খেয়ে আগে মাথা ঠিক করতে হবে। কাকুর দোকানে গিয়ে চায়ের অর্ডার করলাম। মাথার জ্যাম মোটামুটি ছুটেছে মনে হচ্ছে। চা খেয়ে শরীরটা চাঙ্গা লাগছে একটু। হ্যাঁ, এবার শান্ত মাথায় ভাবি মাফিয়া গার্লের কথা। আচ্ছা, মাফিয়া গার্ল আমার খোঁজ কেন করছে? কি চাই সে আমার কাছে? আর কেনই বা সে এসব কর্মকাণ্ড করছে? দেশে তো প্রশাসন আছে দুর্নীতিবাজদেরকে শাস্তি দেওয়ার জন্য। তারপরেও কেন মাফিয়া গার্ল আইনের বিপক্ষে যাচ্ছে? হাজারটা প্রশ্ন নিজেকে নিজে ছুড়ে মারলাম। এবার আমার শান্ত মস্তিষ্ক ধীরে ধীরে সব কয়টা প্রশ্নের উত্তর খোলাসা করতে লাগলো। দেখো, দেশে যে অবস্থা তা কোনোদিন শুধরাবে না। একটার পর একটা দুর্নীতিবাজ পয়দা হয়ে যাবে, কখনো তাদেরকে থামানো যাবে না। নিজের মনের উত্তরের সাথে মাফিয়া গার্লের কর্মকাণ্ডের জাজমেন্ট করলাম। পরিশেষে যা বুঝতে পেলাম, হ্যাঁ, মাফিয়া গার্ল একদিকে ঠিকই করছে। তাদের শাস্তি হয় না, সে তাদেরকে শান্তি দিচ্ছে। এমন একটা মানুষের এই অভাব ছিল দেশে, কিন্তু একটা জিনিসের উত্তর কোনোভাবে পেলাম না। মাফিয়া গার্ল আমার খোঁজ করছে কেন? কি চায় সে আমার কাছে? এটার উত্তর আমার জানতেই হবে। তবে তার জন্য মাফিয়া গার্লকে দরকার আমার। হ্যাঁ, মাফিয়া গার্লকে দরকার আমার। মাফিয়া গার্ল, তুমি অপেক্ষায় থাকো, জলদি দেখা হচ্ছে তোমার সাথে। কাকুর দোকান থেকে উঠে চলে এলাম। ভিতরে খালি একটা জিনিসই কাজ করছে, মাফিয়া গার্লের খোঁজ বের করা। হ্যাঁ, সেটা আমি অতি শীঘ্রই বের করে ফেলবো। তারপর হবে আসল খেলা। যদি অসাধু কোনো মতলব থাকে আগুনকে নিয়ে মাফিয়া গার্লের, তখন মাফিয়া গার্ল বুঝতে পারবে যে কত ধানে কত চাল। আগুনও কোনো ফেলনার জিনিস না, সেটা সে তখন হারে হারে টের পাবে। তবে তার একটা হেস্তনেস্ত করবই আমি, সে আগুনকে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছ। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরো শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও
এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। হয়রানি করিয়েছে, সে জানে না যে সে আগুন নিয়ে খেলা করছে, যে আগুন বছর 3 আগে জ্বলে উঠেছিল। সেদিন কয়েক শতাধিক মানুষের চোখে মুখে ছিল কান্না আর আতঙ্কে ছিল পুরো দেশ। আর সে আগুনকে মাফিয়া গার্ল নামক 2 দিনের একটা মেয়ে ফোর্স করে দেখা করার জন্য। এটার মজা তাকে বুঝাবো আমি। এসব নিয়ে ভাবতে ভাবতে বাসায় চলে এলাম। বাসায় এসে কিছু সময় বই নিয়ে ঘাটাঘাটি করে উঠে পড়লাম। তারপর খেয়ে দিয়ে বিছানায় পিঠ এলিয়ে দিলাম। শুয়ে শুয়ে ফেসবুকিং করছি, নিউজ ফিড ঘাটছিলাম। তখনই মাফিয়া গার্লকে নিয়ে একটা পোস্ট সামনে এলো। কে যেন গ্রুপে মাফিয়া গার্লকে নিয়ে পোস্ট করেছে। পোস্টের ক্যাপশনে লেখা, মাফিয়া গার্ল ইজ দ্য বেস্ট ওমেন ইন দ্য ওয়ার্ল্ড। ইস, আমিও যদি মাফিয়া গার্লের মতন হতে পারতাম। পোস্টটা দেখে একটা রিয়াকশন মনে পড়লো, বাবা গো বাবা, টুরু লাভ। আরে বেটা, তোর যদি এতই মাফিয়া গার্লের মতন হওয়ার ইচ্ছা, তাহলে লিঙ্গ পরিবর্তন করে মাফিয়া গার্লের মতন কাজকর্ম শুরু করলেই পারিস। যত সব বিরক্তিকর পোস্ট, মাথা পুরো বিগড়ে যাচ্ছে মানুষের আহ্লাদ দেখে। কি যে পেয়েছে মানুষ মাফিয়া গার্লকে নিয়ে, আল্লাহ। যেখানে যাই সেখানেই মাফিয়া গার্ল আর মাফিয়া গার্ল, পুরো ডিসকাস্টিং। বাঙালি কিছু একটা পেলেই ভার্চুয়াল জগতে তোলপাড় শুরু করে দেয়, বিশেষ করে ফেসবুকে। বিরক্ত নিয়ে ফেসবুক থেকে বের হয়ে আসলাম। তারপর ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলায় উঠে কলেজে চলে গেলাম, কিন্তু আমি আমার খোঁজ চালু করে দিয়েছি। মাফিয়া গার্লের খোঁজ করতে করতে 2-1 দিন কেটে গেল। অনেক চেষ্টা চালিয়েছি মাফিয়া গার্লের খোঁজ বের করার, কিন্তু কোন রকমেই খোঁজ বের করতে পারলাম না। কিন্তু আমি হাল ছাড়বো না। তবে একটা কথা, আমি যদি পাওয়ার খাটাই তাহলে ঘন্টা খানিকের মধ্যে মাফিয়া গার্লের খোঁজ পেয়ে যাব আমি। কারণ আমার জন্য কোনো কিছুই অসম্ভব নয়। আমি সেই খতরনাক খেলাড়ি যে কিনা অনেক বড় বড় মাপের মানুষের হাল খারাপ করে দিয়েছি। আমি সেই আগুন। আমি একবার হাতের ইশারা করলেই মাফিয়া গার্লকে আমার সামনে নিয়ে চলে আসবে আমার ছেলে পেলে। কিন্তু আমি চাই না পাওয়ার খাটাতে, আমি চাই নিজের বলে ওকে বের করব। আর তাছাড়া পাওয়ার খাটাতে গেলে আমার অতীত সামনে চলে আসবে, কিন্তু আমি চাই না আমার অতীত সামনে আসুক। তাই চুপিসারে খোঁজ চালাতে থাকলাম। এভাবে আরো কয়েকটা দিন কেটে গেল। আমি মাফিয়া গার্লের খোঁজ চালু রাখলাম। এখনো তাকে বের করতে পারিনি। তবে হঠাৎ একদিন আরেকটা ভয়ঙ্কর ঘটনা সামনে এলো। মাফিয়া গার্ল সেই এসপি কে মেরে ফেলেছে। শুধু তাই নয়, রাফিদের থেকে বিভৎসভাবে মেরেছে তাকে। এসপি কে মেরে তার যৌনাঙ্গ কেটে মুখের সাথে সেলাই করে দিয়ে কারেন্টের খাম্বায় লটকে রেখেছে। সাথে গলার মধ্যে একটা নেম প্লেট ঝুলিয়ে দিয়েছে, যাতে লেখা আছে, আমি এসপি এনামুল, দুর্নীতির জন্য আজ আমার এমন ভয়াবহ মৃত্যু হয়েছে। এবার তো আরো আতঙ্ক ছড়িয়ে গেল। আগেরবার রাফিদ, এবার প্রশাসনিক কর্মকর্তা। এমন কর্মকাণ্ড করে মাফিয়া গার্ল এবার আরো ভাইরাল হয়ে গেল দেশে। এদিকে আমার মাথায় তো বাজ পড়েছে মতন অবস্থা। না, এবার আর চুপ থাকবো না। মাফিয়া গার্লকে এবার টেনে হেসড়ে বের করে আনবো আড়াল থেকে। আমি এসব নিয়ে ভাবছিলাম, তখনই শামীমের ফোন। কিরে, তুই কই রে? চৌরাস্তার মোড়। কেন? রামিসা তোর খোঁজ করছে, তাড়াতাড়ি কলেজে আই। হঠাৎ রামিসা আমার খোঁজ করলো কেন? তা আমি জানবো কি করে? তুই কলেজে এসে ওর খোঁজ জেনে নে, সে কেন তোর খোঁজ করছে। ওকে, আমি আসছি। ফোনটা রেখে দিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আজ 2 দিন কলেজে যাওয়া হচ্ছে না, কারণ শরীর একটু অসুস্থ। তার থেকে বড় কথা, মাফিয়া গার্লের খোঁজ করছি আমি। কিন্তু এখন শামীম ফোন দিয়ে যেতে বলল। তাড়াতাড়ি কলেজে চলে গেলাম। কিরে, রামিসা কই? ওই যে ওই দিকটাতে বসে আছে। আচ্ছা, আমি দেখে আসছি। কেন ডেকেছে সে? শামীমকে রেখে রামিসার কাছে চলে গেলাম। এই যে, কেন খোঁজ করেছো আমায়? কেন, আপনি জানেন না? আমি জানবো কি করে যে তুমি আমার কেন খোঁজ করেছো? আমাকে একটা অ্যাসাইনমেন্ট দেখিয়ে দিতে বলেছিলেন যে, মনে নেই? সেটা আমি করে এনেছি বাসা থেকে। ও মাই গড, রামিসা, সরি সরি সরি। আমি আসলে সত্যিই ভুলে গিয়েছিলাম জিনিসটা। পাঠকটা হয়তো ভাবছেন যে তাকে আমি কখন অ্যাসাইনমেন্ট দেখিয়ে দিতে বলেছি, আর তার সাথে আমার কথা হলো কি করে। আসলে হলো যে সে আমায় যখন বলেছে পড়াশোনার বিষয় নিয়ে চাইলে বন্ধুত্ব করতে পারে সে, তারপর তার সাথে আমি সেই রূপ বন্ধুত্ব করি। কারণ কোনো কিছু হতে হলে তার সাথে আগে মিশতে হবে আমাকে। তাই আমি পড়াশোনার বাহানা দিয়ে তার সাথে মিশেছি। অনেক কষ্ট হয়েছে তার সাথে মিশতে। শুরুতে তো রাজি হয়নি, পরে পড়াশোনার বুঝিয়ে নেওয়ার বাহানা করে মিশেছি। এই যে কি হলো, চুপ হয়ে গেলেন যে? আরে না, তেমন কিছু না। আচ্ছা, নেন খাতাটা, এটার মধ্যে আমি করে দিয়েছি। অনেক অনেক ধন্যবাদ রামিসা। তারপর রামিসার হাত থেকে খাতাটা নিলাম, কিন্তু হঠাৎ চোখ গেল তার হাতের আঙুলের দিকে। আঙুলের পাশে একটা সামান্য করে কালো দাগ, যে দাগটা আমার মোটামুটি পরিচিত। কার হাত যেন দেখেছি,
আমি এমন একটা কালো দাগ। দেবাঙ্গে প্রেসার দিলাম, তখনই মনে পড়লো মাফিয়া গার্ল যখন লাইভ এসেছিল তখন তার হাতেও এমন একটা কালো দাগ ছিল। যদিও তার চেহারা কালো কাপড়ে ঢাকা ছিল, কিন্তু আঙুলের পাশের কালো দাগটা স্পষ্ট দেখা গিয়েছিল। মাথা পুরো চক্কর দিয়ে উঠলো জিনিসটা ভাবতেই। তার মানে কি এই রামিসাই সেই মাফিয়া গার্ল? ভিতরে ভিতরে কৌতূহল কাজ করছে একটা। না, কৌতূহল আর পুষে রাখবো না। সোজা রামিসাকে জিজ্ঞেস করলাম, রামিসা, তোমার হাতে ওটা কিসের দাগ? রামিসা আকাশের কথা শুনে থতমত খেয়ে যায়। কিসের দাগ? হাতের আঙুলের পাশে একটা কালো দাগ দেখলাম। আমি সেটার কথা বলছি। আমার কথা শুনে রামিসা কেমন যেন ঘাবড়ে গেল। না না, ওটা কিছু না, এমনিতেই চোট লেগেছিল ছোট থাকতে আমার, তখন এই আঙ্গুলের পাশে কালো স্পটটা পড়েছে। ও, কিন্তু দাগটা না আমার বেশ পরিচিত। আরে কি বলছেন এসব? হ্যাঁ, আমার হাতের স্পট আপনার পরিচিত হবে কি করে? আপনার কি মাথা গেছে নাকি? হ্যাঁ না, মাথা যায়নি। আচ্ছা থাক, বাদ দাও এখন এসব কথা। এখন ওঠা যাক, কারণ অ্যাসাইনমেন্ট করে দিয়েছো, সেটা বাসায় গিয়ে খাতায় উঠাতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আরো কিছু সময় এখানেই বসে পড়বো। আচ্ছা। তারপর সেখান থেকে চলে এলাম, কিন্তু মনের ভিতর কেমন যেন একটা খটকা লাগছে। মাফিয়া গার্লের হাতে যেমন কালো দাগ, ঠিক তেমন কালো দাগ রামিসার হাতে। এটা কি করে সম্ভব? আর তাছাড়া রামিসার সাথে কথা বলার সময় লক্ষ্য করেছি সে কেমন যেন ঘাবড়েছিল। সে যদি সত্যি মাফিয়া গার্ল না হয় তাহলে ঘাবড়েছিল কেন? দূর, মাথায় কিছুই কাজ করছে না। না, এসব নিয়ে আর ভাবতে পারছি না। এবার আড়াল থেকেই মাফিয়া গার্লের তালাশ করব। এসব নিয়ে ভাবতে ভাবতে হাঁটছিলাম, তখনই শামীম ডাক দিল। সে আমার জন্য গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। কি রে, কেন ডেকেছে রামিসা তোকে? আরে, অ্যাসাইনমেন্ট করার কাজে সাহায্য চেয়েছিলাম, সে সেটা বাসা থেকে করে এনেছে আমার জন্য, সেটাই দিতে ডেকেছিল। ও ভালো, কিন্তু আকাশ, আমার না একটা জিনিস খটকা লাগে। মেয়েটা কেমন যেন অদ্ভুত, কেমন সারাদিন পড়ালেখা নিয়ে ডুবে থাকে, কারোর সাথে তেমন মেশে না, সবসময় একা একা থাকে। কিন্তু এটার রিজন কি? এটার পিছনে হয়তো বড় কোনো রহস্য লুকিয়ে আছে। কারণ দেখ, যারা সবসময় চুপচাপ থাকে তারাই কিন্তু পরবর্তীতে গিয়ে ক্রিমিনাল বের হয়। হ্যাঁ, আমারও খটকা লাগে জিনিসটা নিয়ে, তবে আমরা পজিটিভ ভাবে নিলেই পারি। হয়তোবা সে জীবনে অনেক বড় ধাক্কা খেয়েছে, তাই এমন নিশ্চুপ হয়ে গেছে। হ্যাঁ, হতেই পারে। আচ্ছা ছাড় এখন এসব কথা, চল বাসার দিকে রওনা দিই। ওকে চল। শামীমের সাথে কথা বলে বাসায় চলে গেলাম। সে তার বাসায় গিয়েছে, আর আমি আমার বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। হোটেলের বয় এসে খাবার রেখে দিয়ে চলে গেছে। খেয়ে দিয়ে বিছানায় গায়ে দিয়ে দিলাম। ফোনটা হাতে নিয়ে ডাটা অন করলাম, ফেসবুকিং করব একটু। কিন্তু অবাক কাণ্ডটা তখনই ঘটলো যখন আমি ফেসবুক অ্যাপসটাতে প্রবেশ করলাম। আমার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কেউ কন্ট্রোলে নিয়ে নিয়েছে, তবে আমি ফেসবুকে প্রবেশ করলাম ইজিলি ভাবে। আমার অ্যাকাউন্ট অন্য কারো কন্ট্রোলে, সেটা শিওর হলাম মেসেঞ্জার দেখে। আমার নিজের ইনবক্সে অটোমেটিক মেসেজ আসছে। কি রে, অনেক উড়াউড়ি করছিস মনে হয়। মানে বুঝলাম না, আপনি কে আর আমার আইডি কেন হ্যাক করেছেন? আমি কে সেটা আমার কথা শুনেই বুঝে যাবি। আর আইডি হ্যাক করেছি তোর 12টা বাজাতে। মানে আমি আপনার কি ক্ষতি করেছি যে আপনি আমার 12টা বাজাতে আমার আইডি হ্যাক করেছেন? তুই আমার পিছু কেন লেগেছিস? কি মনে করিস তুই নিজেকে? হ্যাঁ, লুকিয়ে খুঁজে বের করে ফেলবি? এত সহজ সবকিছু? কথা শুনে বুঝতে বাকি নাই যে মাফিয়া গার্ল আমার অ্যাকাউন্ট হ্যাক করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। তাড়াতাড়ি সেটিংসে চলে গেলাম। সেখানে গিয়ে ইনফরমেশন চেক করে দেখি আমার সমস্ত কিছু মাফিয়া গার্ল পরিবর্তন করে ফেলেছে। নাম্বার, জিমেল সবকিছু পরিবর্তন করে নিজের মেইল বসিয়ে দিয়েছে। আরে, সেটিং এ গিয়ে কোনো লাভ নাই, সবকিছু আমার আয়ত্তে। তোর অ্যাকাউন্ট পুরোপুরি ভাবে হ্যাক করে নিয়েছি আমি। তাহলে আমি আইডিতে প্রবেশ করলাম কি করে? আমি চেয়েছি তাই তুই প্রবেশ করতে পেরেছিস, কারণ আমি সবকিছু পরিবর্তন করলেও CLI লগ আউট মারিনি, তাই তুই প্রবেশ করতে পেরেছিস। মানেননি কেন? কারণ আমি চেয়েছিলাম তোর সাথে কথা বলবো, তাই তোর আইডি আয়ত্তে নিয়ে তোর নিজের ইনবক্সেই তোর সাথে কথা বলছি। এত ওরা ভালো না, মাথায় রাখবেন, যেই পাখির ডানা বেশি বড় হয়ে যায় সেই পাখির উঠতে সমস্যা হয়। উঠছিস তো তুই নিজে, তুই আমার খোঁজ করতে উঠে পড়ে কেন লেগেছিস? কি মরার শখ গজিয়েছে? অসাধারণ জোকস, হাসি আসলো আপনার কথা শুনে। হাসি বের করে দিব, টেনশন নিস না। মরার জন্য এত উতাল পাতাল হচ্ছিস তো, সেই শখ আমি পূরণ করে দেব। সবে মাত্র অ্যাকাউন্ট হ্যাক করেছি, আর একটু ধৈর্য ধর, তারপর
তুই নিজেই হ্যাক হয়ে যাবি। এই জোকসটা আরো সেরা ছিল, তবে আমার একটু হাসি আসেনি এবার, কারণ এমন আবাল সাবাল আমি গুনি না। আর আপনি যত বড় মাফিয়া হন না কেন, সেসব আমার দেখার বিষয় না। সো আমার ভয় দেখাতে আসিয়েন না। আপনার মতন অনেক বড় বড় খিলাড়ি দেখেছি আমি। সো ফাও ফাও পাগলামো না করে নিজের মতন থাকেন, না হয় নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। তুই মনে হয় আমার সম্পর্কে ভালো করে না জেনে কথা বলছিস। আপনার সম্পর্কে না জেনে কথা বলছি না, বরং আপনি আমার সম্পর্কে না জেনে কথা বলছেন। শুনেন, কারোর সাথে পাঙ্গা নেওয়ার আগে দেখে শুনে নিবেন, না হয় পরে দেখা যাবে বিপরীত পক্ষ বাপ লেভেলের মানুষ। সব বুঝে শুনে পাঙ্গা নেন। বাপ না চিনে পাঙ্গা নিতে আসবেন তো সোজা বাসমারা খাবেন। হারামির বাচ্চা, তুই সত্যিই মরবি। মাফিয়া গার্লের সাথে বেয়াদবি করার ফল তুই পাবি। তোর প্রথম সাজা স্বরূপ আইডিটা চিরতরে পাবি না, বাকি তোকে পরে আমি সাইজ করব। এতটা সময় ভালো করে কথা বলেছি, কিন্তু এখন আর না। তুইও শুনে রাখ, বাপ না চিনে আবলামি করার কারণে কিক দিয়ে সোজা দুনিয়া ছাড়া করবো তোকে। আর কি বলি তুই, আমার ফেসবুক অ্যাকাউন্ট আমি আর পাবো না? তাহলে চ্যালেঞ্জ দিয়ে বললাম, 10 মিনিটে তোর থেকে ফেসবুক অ্যাকাউন্ট আমি আমার কন্ট্রোলে নিব। দেখি পারলে আমায় আটকে দেখা। রেগে মেগে মোবাইলটা ছুঁড়ে মারলাম। তারপর বিছানা ছেড়ে উঠে গিয়ে টেবিলের উপরে থাকা ল্যাপটপটা ওপেন করে অটো কোডিং দিয়ে ফেসবুকটা ফিরিয়ে আনলাম। এটা করতে পুরোপুরি 10 মিনিটও লাগেনি। আবার মাফিয়া গার্ল আমার সাথে টক্কর দিতে আসে। তারপর ফেসবুকটাকে সিকিউরিটি করে বের হয়ে আসলাম। কোনোদিন যদি মাফিয়া গার্লকে সামনে পাই, গাল দুটো লাল করে দিব সোজা। অ্যাকাউন্ট সিকিউরিটি করে আবারও শুয়ে পড়লাম। এবারে শোয়াতে কখন যে ঘুমিয়ে গেছি তা বলতে পারবো না। বিকাল বেলায় শামীম ফোন দিয়ে ঘুম ভাঙায়। আকাশ, চল আজ কোথাও গিয়ে ঘুরে আসি। বেটা ঘুম থেকে তুলে বলেছিস ঘুরতে যেতে? কত আরামের ঘুমটাই না গিয়েছিলাম। এই রাখ তোর ঘুম, 10 মিনিটের মধ্যে তামান্না আবাসিকের সামনে আসবি। শালা গরু, ঘুমটাই মাটি করে দিয়েছিস পুরো। ওকে দাঁড়া, আসছি। তারপর ফোন রেখে দিয়ে গায়ে শার্ট লাগিয়ে নিলাম। তারপর জায়গা মতন চলে গেলাম। সেখানে গিয়ে দেখি শামীম আগে থেকে হাজির। বাহ, মহারাজ এসেছেন। তোর বেটা, শান্তির ঘুমটা শেষ করলি আমার। হ্যাঁ, তোমার শান্তির ঘুম এই খালি নষ্ট করে মানুষ। বেলা বাজে কয়টা আর তুমি পড়ে পড়ে ঘুমাও? গরু দামড়া পাঠা, বউ জুটবে না তোর। ওকে, না জুটলে নাই, চল এখন ঘুরে আসি। ওকে চল। তারপর দুজন মিলে ঘুরতে চলে গেলাম। অনেক রাত পর্যন্ত দুজন মিলে ঘোরাঘুরি করেছি। রেস্টুরেন্টেও খেয়েছি। সমস্ত বিল শামীম দিয়েছে। রাত বাজে 10টা। ঘোরাঘুরি শেষ করে দুজন দুজনের বাসায় চলে এলাম। বাসায় এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। শরীর অনেক ক্লান্ত, তাই শুতেই ঘুমিয়ে গেছি। সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে দেখি গেটের মধ্যে রামিসা দাঁড়িয়ে আছে। সে আমাকে দেখতে পেয়ে, যাক, ভালোই হয়েছে, চলেন আমার সাথে, আমার কিছু কথা আছে। বাহ, আজ সূর্য কোন দিকে উঠেছে। আচ্ছা চলো। দুজনে একপাশে চলে গেলাম। হ্যাঁ, এবার বলো। আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। রামিসার কথা শুনে সত্যি মনে হচ্ছে সূর্য আজ উল্টো দিকে ধরে উঠেছে। এই এই কি হয়েছে বলো তো? তুমি আজ নিজ থেকে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছো, কারণ কি? তুমি তো পড়ার বিষয় ছাড়া কোনো কিছু নিয়ে কথা বলতে বারণ করেছো। দেখুন, আসলে আমার জীবনে অনেক বড় একটা ধাক্কা খেয়েছি আমি, তাই কাউকেই আর বিশ্বাস করতে পারি না আমি। অনেক ভয় হয় আমার, কিন্তু আপনাকে আমার অনেক বিশ্বাস হয়, তাই আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। কি নিয়ে ধাক্কা খেয়েছো? তা না হয় পরে কোনো একদিন বলবো না। এখন কি বন্ধুত্ব করবেন আমার সাথে? আচ্ছা। আচ্ছা মানে কি ধরে নিব আমি? বন্ধুত্ব করেছেন? হ্যাঁ, কিন্তু তাহলে তুমি আমায় আপনি বলতে পারবে না, তুমি করে বলতে হবে। ওকে, আপনি বলবো না, তুমি করেই বলবো। রামিসার সাথে বন্ধুত্ব হয়ে কি যে খুশি লাগছে তা বলে বোঝাতে পারবো না, কারণ ভালোবাসার প্রথম ধাপ বন্ধুত্ব। রামিসার সাথে আমার সেটাই হয়েছে। এর মাঝে কয়েকটা দিন কেটে গেছে। ধীরে ধীরে দুজনের বন্ধুত্ব আরো গভীর হয়ে গেল। দুজন দুজনের অনেকটা ক্লোজ চলে এসেছি। সে আমার সাথে বন্ধুর মতোই আচরণ করে, কিন্তু আমার আচরণে তাকে যে আমি ভালোবাসি সেটা তাকে বোঝানোর ট্রাই করি। তবে সবকিছুর ভিড়ে মাফিয়া গার্ল আমার মন থেকে সরেনি। তাকে এখনো খোঁজ করে বেড়াচ্ছি আমি, কিন্তু কোনো খোঁজই পাইনি তার। তবে রামিসাকে আমার কিছুটা সন্দেহ হয়, কারণ তার হাতের কালো দাগটা মাফিয়া গার্লের সাথে মিলে। কিন্তু তাকে কখনো আমি কিছু জিজ্ঞেস করিনি, কারণ সে যদি না হয় পরে আরেক বিপাকে পড়তে হবে আমাকে। তবে যেদিন সত্যি মাফিয়া গার্লের খোঁজ পাবো সেদিন তাকে ধরবো। সেটা যদি রামিসাও হয় তাহলেও তাকে ধরবো। এভাবেই দিন কাটতে থাকে। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার জন্য ফ্রেশ হচ্ছি। ব্রাশ হাতে নিয়ে ওয়াশরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে
দাঁত ব্রাশ করছিলাম। হঠাৎই ওয়াশরুমের আয়নায় কিছু একটা চোখে পড়লো। ভালো করে লক্ষ্য করে দেখলাম আমার পিছন বরাবর মাস্ক পরে কেউ একজন দাঁড়িয়ে আছে। মাস্ক আর চেহারার আকৃতি দেখে বুঝতে বাকি রইল না আমার যে আমার পিছনে মাফিয়া গার্ল দাঁড়িয়ে আছে। আজ মাফিয়া গার্লের শেষ দিন, কেমন ঘটিয়ে দিব আজ মাফিয়া গার্লের। সাথে সাথে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালাম, কিন্তু অবাক করা বিষয়, পিছনে কাউকে দেখতে পেলাম না। মিনিটের মধ্যে মাফিয়া গার্ল যেন কোথায় হাওয়া হয়ে গেল। কিরে, গেল কোথায় সে? সারা ওয়াশরুম চোখ বুলিয়ে দেখতে লাগলাম, কিন্তু কোথাও মাফিয়া গার্লকে দেখতে পেলাম না। মিনিটের মধ্যে কোথাও উধাও হয়ে গেলাম মাফিয়া গার্ল। মাথায় তো কিছু খেলছে না। চার দেওয়ালের মাঝ থেকে হাওয়া কি করে হয়ে গেল সে? মাফিয়া গার্ল কি সত্যি এখানে এসেছিল, না আমি চোখে ধাঁধা খেয়েছি? নিজেকে চিমটি কেটে দেখলাম, না সত্যি তো এখানে কেউ নাই। তার মানে আমি ধাঁধা খেয়েছি। উফ আল্লাহ, এই মাফিয়া গার্লকে যে আমি কি করব তা আমি নিজেও জানি না। খালি সময়ের অপেক্ষায় আছি, সময়টা হোক একবার। তারপর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বের হয়ে এলাম ওয়াশরুম থেকে। তারপর নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। কলেজে পৌঁছে রামিসার সাথে ক্লাসে চলে গেলাম। শামীম আজ কেন জানি কলেজে আসেনি। আমি আর রামিসা ক্লাস শেষ করে আড্ডা দিতে বসলাম একটা নির্জন জায়গায়। আচ্ছা আকাশ, তোমায় একটা কথা বলি আমি। হ্যাঁ বলো। আচ্ছা, কোনোদিন যদি আমার সম্পর্কে এমন কোনো কিছু শোনো তুমি, যেটা তুমি কোনোদিন আমার থেকে এক্সপেক্ট করোনি। মানে কি, বুঝলাম না। আরে তেমন কিছু না, এমনিই বলো যে তখন তোমার রিয়াকশন কেমন হবে। অবাক করা কোনো কিছু শুনলে তো অবাকই হব, কিন্তু কি শুনবো সেটা তো বলো। আরে বললাম তো তেমন কিছু না, এমনি মনে হলো কথাটা মনের মধ্যে, তাই জিজ্ঞেস করলাম। রামিসা, তোমার একটা কথা বলি প্লিজ, আমার থেকে কখনো কোনো কথা লুকিও না তুমি। কারণ তুমি জানো না যে তোমার জন্য আমার মনে কতটুকু জায়গা রয়েছে। না, লুকাবো না কোনো কথা। আচ্ছা রামিসা, আরেকটা কথা, আমি চাই তুমি আমার সাথে সারা জীবন থাকো। সারা জীবন কি করে থাকবো? আজ না হয় একই সাথে পড়ি দেখে এতটা মিল মহব্বত, কিন্তু একদিন না একদিন তো ছেড়ে যেতেই হবে। রামিসার কথা শুনে কলিজাটা মোচড় মেরে উঠল। আমি যেন কথাটা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। না, যত যাই হোক, রামিসা আমায় ছেড়ে যেতে পারে না। আমি আমার জীবনের বিনিময় হলেও তাকে আটকে রাখবো আমার কাছে। খপ করে রামিসার হাত চেপে ধরলাম। আই আকাশ, কি করছো কি? রামিসা, না, তুমি আমায় ছেড়ে কখনো কোথাও যাবে না। আমি তোমায় কোথাও যেতে দিব না। যেদিন তোমায় প্রথম দেখি সেদিনই ভালোবেসে ফেলি তোমায়। প্লিজ, তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না। আই আকাশ, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? কি সব আবল তাবল বকতেছো? না, আমার মাথা খারাপ হয়নি। রামিসা, আই লাভ ইউ। আমি তোমায় সত্যি অনেক বেশি ভালোবাসি। আকাশ, তোমার সত্যিই মাথা খারাপ হয়ে গেছে। তুমি আমার ব্যাপারে কোনো কিছুই জানো না, তা না জেনেও পাগলামি করছো। যখন সবটা জানবে তখন তুমি আমার চেহারাও দেখতে চাইবে না। না, আমি এত কিছু শুনতে চাই না। আমি ব্যাস তোমাকে চাই, আর কিছু দেখার সময় নেই আমার। আকাশ, আমায় তুমি ক্ষমা করো। আমি তোমাকে ভালোবাসতে পারবো না, তবে হ্যাঁ, তোমার ব্যাপার নিয়ে ভেবে দেখব। যদি মন থেকে কোনো সাড়া পাই তাহলে হ্যাঁ করব তোমাকে, কিন্তু আমার মনে হয় না যে আমার মন হ্যাঁ করবে, কারণ আমার জীবনের অনেক বড় একটা মাকসাদ আছে। আমার ফোকাস শুধু সেটা নিয়ে। এর মধ্যে নতুন করে প্রেম ভালোবাসার জন্ম নেবে না কখনো। রামিসা কি সব মাকসাদের কথা বলছে, কিন্তু আমার তো তাকে চাই, শুধুই তাকে চাই। না, আমি রামিসাকে নিজের করেই ছাড়বো, সেটা যে কোনো কিছুর বিনিময়ে হোক। দরকার হয় আমার পুরনো রূপ ধারণ করব, তাও আমি রামিসাকে নিজের করে ছাড়বো। রামিসা, তোমার যত সময় লাগে তুমি নাও, তাও প্লিজ আমার তোমাকেই চাই। আকাশ, আমি বললাম তো আমি ভেবে দেখব। প্লিজ এমন পাগলামো করো না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ চলো, এবার উঠা যাক, অনেকটা সময় হয়েছে, বাসায় যাওয়া দরকার। হ্যাঁ চলো। তারপর রামিসাকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে নিত্যদিনের রুটিন ফ্লো করলাম। শুয়ে শুয়ে কিছুটা সময় ফেসবুকিং করব, তারপর ঘুমিয়ে পড়বো। আজকেও একটা অবাক করা কাণ্ড ঘটলো ফেসবুকে ঢোকার সাথে সাথে। আজকেও মাফিয়া গার্ল আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করেছে, কিন্তু করতে পারিনি, কারণ আমি টাইট সিকিউরিটি করে রেখেছি। কারোর বাপের সাধ্য নাই যে আমার অ্যাকাউন্ট হ্যাক করবে এখন। তৎক্ষণাৎ একটা মেইল আসলো মাফিয়া গার্ল নামক একটা ব্ল্যাঙ্ক জিমেইল থেকে। নিজেকে অনেক বড় কিছু ভাবিস তুই, আমিও দেখব তুই কতদিন নিজেকে গুটিয়ে রাখতে পারিস।
মেইলটা দেখে চরম লেভেলের মেজাজ খারাপ হয়ে গেল। ইচ্ছে করছে মাফিয়া গালকে ধরে এনে কানের নিচে কয়েকটা লাগিয়ে দেই, কিন্তু তাকে পাবো কোথায়? তার কোনো ইনফরমেশনই তো আমার কাছে নেই। এদিকে রাগের মাত্রা আরো দ্বিগুণ হয়ে গেল। দাঁড়া, আজ তোর 12টা বাজাচ্ছি, এমন গালি দিব তোকে তুই নিজে এসেই আমার কাছে ধরা দিবি। মাফিয়া গার্লের সেই জিমেলটাতে ক্লিক করলাম। জিমেলটাতে ক্লিক করতে সেটা উধাও হয়ে গেল, এরর দেখাচ্ছে। জিমেলটাতে ক্লিক করার পর আমার বুঝতে বাকি নেই যে সে আমায় ব্ল্যাঙ্ক জিমেল থেকে মেইল করেছে, যেটা মিনিট কয়েকের মধ্যে এরর হয়ে যায়। এটা দেখে আরো রাগ উঠে গেল। এবার আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলাম না, সাথে সাথে নিলয়কে ফোন দিলাম। হ্যাঁ ভাই বলেন। কাল সকালের আগে মাফিয়া গার্লের ডিটেলস এনে দিবি আমায়। ভাই এই কাজটা আমার দ্বারা হবে কিনা জানি না, তবে আমি আমার সবটা দিয়ে ট্রাই করব। আমি পারিসনি এই শব্দটি শুনতে চাই না, আমার মাফিয়া গার্লের ডিটেলস চাই। ওর রক্ত চুষবো আমি। তারপর ফোনটা রেখে দিলাম। মাফিয়া গার্ল এবার পালিয়ে যাবি কোথায় সেটা আমিও দেখব। তারপর সারা শরীর ভরা রাগ নিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেল বেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাকুর দোকানে চলে এলাম। কাকুর দোকানে বসে চা খাচ্ছি, তখনই পাশের কয়েকজন মানুষ বসে আলোচনা করছিল। আজ মাফিয়া গার্ল নাকি আবার লাইভে এসেছিল। লাইভে এসে শহরের নামকরা পলিটিশিয়ান ওবায়দুলকে নেক্সট টার্গেট বলে ঘোষণা করেছে। শুধু তাই নয়, আজও নাকি সে আগুনকে একটা মেসেজ দিয়েছে। আগুন যদি অতি শীঘ্রই তার সাথে যোগাযোগ না করে, তাহলে সে শহরের সব কয়টা দুর্নীতিবাজকে একে একে মেরে ফেলবে। লোকগুলোর মুখে এসব শুনে মাথায় তো পুরো বাজ পড়েছে মতো অবস্থা। মাফিয়া গার্ল লাইভে এসে এত কিছু বলে গেল, অথচ আমি ঘুমিয়ে পুরো দুনিয়াদারি লাফে উঠিয়ে দিয়েছি। না, এবার তো কোনো হ্যাস্ত করতে হবে, কারণ আমার জানা মতে ওবায়দুল তো কোনো খারাপ পলিটিশিয়ান না। তাকে কেন টার্গেট বানিয়েছে সে? আগে যাদের মেরেছে তারা না হয় খারাপ ছিল, কিন্তু ওবায়দুল তো তাদের মতন না। এসব নিয়ে ভাবছিলাম, তখনই একটা পরিচিত নাম্বার থেকে ফোন এলো। বাবা কেমন আছিস? হ্যাঁ মা, ভালো। তুমি কেমন আছো? তোকে ছাড়া কি করে ভালো থাকি বল? সেই কবে বাড়ি ছেড়েছিস? আজ কতদিন হলো তোকে দেখি না। মা, তোমার ছেলে মানুষ হওয়ার জন্য খারাপ, মা হলো ছেড়েছে, তাতে কষ্ট পাওয়ার কি আছে? তোমাদের তো আরো খুশি থাকার কথা। সে যাই হোক না কেন, কিন্তু কোনো মা তার সন্তানকে এতদিন না দেখে ভালো থাকতে পারে? মা প্লিজ মন খারাপ করিও না, আমি খুব তাড়াতাড়ি বাড়িতে আসবো। বাবা খুব তাড়াতাড়ি না, কালকে তুই বাড়িতে আয়। মা, কাল কি করে আসবো বলো? আমার ক্লাস চলছে তো। সেসব আমি জানি না, তুই কাল বাড়িতে আসবি। আম্মু প্লিজ এমন পাগলামো করে না। আমি বললাম তো আমি কয়েকদিনের মধ্যেই বাড়ি আসবো, তখন তুমি তোমার ছেলেকে মন ভরে দেখে নিও। আচ্ছা ঠিক আছে যা, কিন্তু খুব তাড়াতাড়ি আসবি বলে দিলাম কিন্তু। হ্যাঁ মা, খুব তাড়াতাড়ি আসবো। এবার রাখি কেমন? আচ্ছা। আম্মুর সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। আজ কতদিন পর মায়ের সাথে কথা বললাম। আল্লাহ ভালো জানে সেই কবে বাড়ি ছেড়ে এসেছি, এখনো অব্দি বাড়ি যাইনি। মা আমায় দেখার জন্য কেমন উতাল পাতাল হয়ে আছে। না, কিছুদিনের মধ্যে একবার বাড়ি যাব আমি। কিন্তু আমি যেই কারণে বাড়ি ছেড়ে এসেছি সেটা এখনো হয়নি। বাসার লোক সবাই জানে আমি নিজের জীবন গোছানোর জন্য বাড়ি ছেড়েছি, কিন্তু এর পিছনেও যে একটা রহস্য লুকিয়ে আছে সেটা কেউ জানে না। তবে হ্যাঁ, আমি সাকসেস হয়ে ছাড়বো। তারপর নিজের বাসায় চলে এলাম। বাসায় এসে কিছুটা সময় বই নিয়ে ঘাটাঘাটি করে উঠে পড়লাম। কোনো কিছুতেই যেন মন বসছে না, কারণ কখন সকাল হবে আর কখন নিলয় আমাকে মাফিয়া গার্লের ডিটেলস দিবে, সেই চিন্তায় খালি মাথায় ঘুরঘুর করছিল। যাক, কোন রকমে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম রাতে। সকাল হলেও মাফিয়া গার্লকে সেটা আমি জেনে যাব। সকালবেলায় ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিলাম। ফোনটা হাতে নিয়ে দেখলাম নিলয় আমার কয়েকটা ছবি মেইল করেছে। তাড়াতাড়ি মেইলটা ওপেন করলাম। মেইল করা ছবিতে ক্লিক করতে যা দেখলাম তাতে তো পুরো দুনিয়াদারি চক্কর খেতে লাগলো আমার। কারণ ছবির মানুষটা আমার খুব পরিচিত, যেই মুখটার মুখোমুখি কয়েক হাজারবার হয়েছে আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না যে এই মেয়ে সেই মাফিয়া গার্ল যাকে আমি চোখের সামনে কয়েক হাজারবার দেখেছি, যার সাথে আমার চরম লেভেলের উঠা বসা। সাথে সাথে নিলয়কে ফোন লাগালাম। নিলয়, তুই শিওর তো যে এই মেয়ে মাফিয়া গার্ল? ভাই আজ পর্যন্ত আমার দেওয়া কোনো তথ্য কোনোদিন ভুল হয়েছে? না, হয়নি। কিন্তু এটা কি করে সম্ভব নিলয়? ঈশিতা কি করে এমনটা করতে পারে? ঈশিতা তো আমার কলেজ ফ্রেন্ড ছিল, যার সাথে দীর্ঘ কয়েক বছর কাটিয়েছি আমি। কলেজ লাইফ পুরোটাই তার সাথে কেটেছে আমার। কিন্তু সে পরবর্তীতে এমন ভয়ঙ্কর রূপ নিল কেন? আমার তো নিজের চোখকে বিশ্বাস করাতে অবাক লাগছে। না, হয়তো কোনো ভুল হচ্ছে নিলয় তোর।
ভাই আমি 100% সিওরিটি দিয়ে বলতে পারবো এই মেয়ে মাফিয়া গার্ল, আর আমি পুরোপুরি শিওর হয়েই আপনাকে বলছি। ঈশিতা এমন করতে পারে শুনে মাথাটা পুরো গোলকধাঁধার মতন ঘুরপাক খাচ্ছে। ভাই আপনার হয়তো বিশ্বাস হচ্ছে না, কারণ সে আপনার সাথে দীর্ঘ কয়েক বছর কাটিয়েছে, কিন্তু সত্যি এটাই যে সে মাফিয়া গার্ল। ঠিক আছে, ঈশিতাই যদি মাফিয়া গার্ল হয় তাহলে তার 12টা বাজাচ্ছি আমি। ওর আরো কিছু তথ্য বল, কারণ তার সাথে আমার বছর 2 আগেই সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ তারা বাসা পরিবর্তন করে অন্য কোথায় শিফট হয়ে গিয়েছে। এরপর আর কখনো যোগাযোগ হয়নি। ভাই এরপর আর কোনো তথ্যই আমি পাইনি, কারণ এই মেয়ে সব জায়গা থেকে তার ইনফরমেশন হটিয়ে নিয়েছে। তার থেকেও ভয়ঙ্কর একটা কাণ্ড করেছে সে। কি করেছে? ভাই এই মেয়ে প্লাস্টিক সার্জারি করে তার আগের চেহারা পরিবর্তন করে ফেলেছে। এই মেয়েকে এখন খুঁজে বের করা ইম্পসিবল আমার মতে, তবে আপনার দ্বারা হয়তো সেটা কষ্টের হবে না। কিন্তু ভাই মেয়ের মাথা ভয়ঙ্কর চাকর মতন চলাচল করে। গতকাল আপনি ফোন দেওয়ার পর আমি কম হলেও 50টার উপরে ছেলে লাগিয়েছি মাফিয়া গালের খোঁজ বের করার জন্য, কিন্তু অবশেষে সবাই খালি হাত ফিরেছে। কিন্তু একজন খালি তার কিছু ছবি কালেক্ট করেছে, তবে বর্তমান সময়ে সে দেখতে কেমন তার কোনো ছিটে ফোঁটা বা চিহ্ন খুঁজে পায়নি। আর হ্যাঁ ভাই একটা কথা, এই মেয়ের নামের মতন তার কাজকর্মগুলো বেশ ভয়ঙ্কর, কারণ তার ইন্টারনেট ডাটাবেস আমি হ্যাক করে তথ্য বের করতে চেয়েছিলাম, কিন্তু কোনো মতে সেটা পসিবল হয় নাই। এই মেয়ে হ্যাকিংয়েরও মাস্টার। নীলার মুখ থেকে ঈশিতার এইরূপ কর্মকাণ্ডের কথা শুনে এবার আর জায়গায় স্থির থাকতে পারলাম না। নিলয় কি বলল ঈশিতার সম্পর্কে এগুলা? যেই মেয়ে কলেজ লাইফে থাকতে এতটা সাদাসিধা ছিল, তার মধ্যে কয়েক বছরের ব্যবধানে এতটা হিংস্রতা কি করে আসতে পারে? মাথায় তো কিছুই খেলছে না। আচ্ছা নিলয়, আমি ফোন রাখলাম, পরে কথা হবে তোর সাথে। আর শোন, মাফিয়া গার্লের খোঁজ চালু রাখিস। আচ্ছা ভাই। নিলয়ের সাথে কথা শেষ করে ঠাই সেই জায়গাটাতেই দাঁড়িয়ে আছি। আমার যেন নিজের কানকেই এখনো বিশ্বাস করাতে পারছি না যে ঈশিতাই বর্তমান জগতের সবচাইতে খাতারনাক মাফিয়া, যার ভয়ে বড় বড় নেতারা এখন আতঙ্কে আছে। 8 ঘন্টা নাগাদ একই জায়গায় দাঁড়িয়ে আছি। ঝাটকাটা মারাত্মক লেভেলের ছিল, তাই হয়তো এখনো ঘোর কেটে উঠতে পারিনি। অনেকটা সময় পর সেন্স ফিরে এলো। না, আমার এখন উতলা হলে চলবে না, আমাকে ঠান্ডা মাথায় কাজ নিতে হবে। এখন আগে নিজেকে শান্ত করি, পরে মাফিয়া গার্লকে নিয়ে ভাবা যাবে। ফ্রেশ হতে চলে গেলাম। একটু পর ফ্রেশ হয়ে বের হয়ে এসে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। আজও শামীম কলেজে আসেনি। হারামিটার কি যে হয়েছে কে জানে। মাফিয়া গার্লের টেনশনে শামীমকে আর ফোন দেওয়া হয়নি। এদিকে রামিসাকেও দেখছি না। তোর না আসলো না আসুক, একসাথে এত টেনশন মাথায় বয়ে নিয়ে বেড়াতে পারবো না। আমি ক্লাসে চলে যাই। ক্লাসে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি রামিসা আগে থেকেই ক্লাসে এসে বসে আছে। আমি গিয়ে তার পাশের সিটে বসে পড়লাম। আকাশ, কি হয়েছে? তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে কি? না, তেমন কিছু না। তেমন কিছু না বললে তো আর সমাধান হবে না। তোমার চেহারায় স্পষ্ট ফুটে উঠছে যে তুমি কিছু একটা নিয়ে বেশ চিন্তিত। কি হয়েছে বলো আমায়, নাকি আমার বিষয়টা নিয়ে টেনশন করছো? আমি তো বললাম ভেবে দেখবো। তাও কিসের চিন্তা? হ্যাঁ আরে না রামিসা, সেসব কিছুই না। আমি এমনি বাসার ব্যাপার নিয়ে কিছুটা ঝামেলায় আছি, তাছাড়া কিছুই না। আরে তুমি টেনশন করিও না, সব ঠিক হয়ে যাবে। রামিসার কথার আর কোনো উত্তর দিলাম না। চুপচাপ বসে আছি, কারণ কি বা বলবো তাকে। আমার টেনশন যে অন্য জায়গায়, সেটা তো তাকে আর বলা যাচ্ছে না, তাই চুপচাপ থাকাই ভালো। এমন সময় স্যার ক্লাসে আসলো। স্যার এসে ক্লাস করাতে শুরু করলো, সেদিকে ফোকাস করলাম। ক্লাসটা শেষ করে বাসার দিকে রওনা দিয়েছি। পিছন থেকে রামিসা ডাক দিল, আই আকাশ, আজ এত তাড়াহুড়ো কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমার সাথে আজ কথা বলবে না বুঝি? আরে পাগল, সে সব কিছুই না, এমনি ভাবলাম বাসায় চলে যাই, তাই আর কি। বাহ, ভালোই তো। আমাকে ইগনোর করছো সেটা তো বেশ ভালোই বুঝছি আমি। রামিসা সত্যি সেসব কিছু না। তাহলে চলো ক্যান্টিনে বসে কফি খাবো। রামিসা আমায় জোর করে ক্যান্টিনে নিয়ে গেল। ক্যান্টিনে গিয়ে দুজন বসে বসে কফি খাচ্ছি। সে আমায় নানান কথা বলে হাসানোর চেষ্টা করছে, কিন্তু আমার ভিতরে তো দুনিয়ার সমস্ত টেনশন বিরাজ করছে। আকাশ, তুমি যদি এমন গাল ফুলিয়ে বসে থাকো তো কিন্তু খুব খারাপ হবে। সত্যিই কিন্তু আমি তোমাকে নিয়ে ভাববো না। এই না না, আমি আর গাল ফুলিয়ে বসে থাকবো না। তারপর নিজের অনিচ্ছা সত্ত্বেও রামিসার সাথে স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করলাম, আর সে আমাকে হাসানোর ট্রাই করছে। একটা সময় সত্যি হেসে দিলাম। মেয়েটার আসলে অসাধারণ গুণ আছে। এইভাবে অনেকটা সময় বসে দুজনে মিলে কথা বললাম।
ভিতরে সমস্ত টেনশন দূর হয়ে গিয়েছে রামিসার সাথে কথা বলে। মনটা একদম ফ্রেশ এখন। তারপর দুজনেই উঠে পড়লাম ক্যান্টিন থেকে। অনেকটা সময় তো বসলাম, এবার বাসায় যাওয়া দরকার। আচ্ছা, তাহলে কাল আবার দেখা হচ্ছে আমাদের। হ্যাঁ। রামিসার সাথে কথা শেষ করে বাসার দিকে রওনা হলাম। অনেকটা শান্ত আছি এখন। না, এখন আর নিজেকে উত্তেজিত করা যাবে না। একদম শান্তভাবে কাজ বের করব এখন। তারপর বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে শান্ত মাথায় মাফিয়া গার্লের তালাশ করতে লাগলাম, কিন্তু ফলস্বরূপ কোনো কিছুই পেলাম না। বরাবরের মতোই 0 আসলো ফল। তাও নিজেকে সামনে রাখলাম, আমি খোঁজ চালিয়ে যাব মাফিয়া গার্লের। এভাবে কেটে গেল আরো কয়েকটা দিন। একদিন দুপুর বেলায় খেয়ে দিয়ে শুয়ে শুয়ে টিভিতে খবর দেখছিলাম, তখনই আরেকটা ভয়ঙ্কর নিউজ দেখতে পেলাম। মাফিয়া গার্ল আরেকটা হেডলাইন রটিয়ে দিয়েছে। সে পলিটিশিয়ান ওবায়দুলের খেইল খতম করে দিয়েছে। সে পলিটিশিয়ান ওবায়দুলকে মেরে তার লাশ বাঁশডগার উপরে ঝুলিয়ে রেখেছে। এই ঘটনার পর প্রশাসন পুরোপুরি ফায়ার হয়ে গেছে মাফিয়া গার্লের উপরে। দেশের মানুষ সবাই জানে যে মাফিয়া গার্ল 2 নাম্বার মানুষদের খেইল খতম করছে, কিন্তু তারপরেও প্রশাসন তো আর চুপ থাকতে পারে না। কারণ সাজা দেওয়ার হলে দেশের প্রশাসন দিবে। দেশে আইন কানুন বলতেও অনেক কিছু রয়েছে, কেউ তো আর তার ঊর্ধ্বে যেতে পারে না। প্রশাসন পুরো হাত পা বেঁধে নেমেছে মাফিয়া গার্লকে খোঁজার জন্য। এবার হয়তো একটা হেস্তনেস্ত করেই ছাড়বে প্রশাসন, কিন্তু আমিও তো হাল ছাড়ার মানুষ না। প্রশাসন মাফিয়া গার্লকে খুঁজে বের করার আগে আমি তাকে খুঁজে বের করব, কারণ আমার তাকে আগে চাই। তাড়াতাড়ি নিলয়কে ফোন দিলাম আবার। সে হয়তো কোনো ক্লু দিতে পারবে আমায়। এতদিনে হয়তো কিছু হলেও হাতে এসেছে তার। ভাই দুঃখিত, এখনো আমি মাফিয়া গার্লের কোনো খোঁজ পাইনি, আর আমার মনে হয় না যে আমি তার কোনো খোঁজ বের করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাও তুই খোঁজ জারি রাখ। তারপর ফোনটা রেখে দিলাম। এবার সত্যি মনে হচ্ছে আমার মাঠঘাট বেঁধে নামতে হবে, কারণ এরপর আর অপেক্ষা করলে প্রশাসনের হাতে মাফিয়া গার্ল ধরা পড়বে। কারণ মাফিয়া গার্ল যত যাই করুক না কেন, সে একটা ভুল কাজ করেছে তার কোড দিয়ে। এটা দিয়ে মাফিয়া গার্লের সন্ধান বের হওয়ার 30% সম্ভাবনা রয়েছে। আমিও হয়তো চেষ্টা করলে বের করতে পারবো, কিন্তু আমার কাছে বর্তমানে এমন ভালো স্পিড ইন্টারনেট নাই। সো আমি আমার চাকুওয়ালা মাথা চালাবো। শান্ত মাথায় ভাবতে থাকলাম শুরু থেকে সবকিছু। আমার খোঁজ কত দূর গিয়েছে সবটাই আবার পুনরায় ভাবতে লাগলাম যে মাফিয়া গার্লের খোঁজ করায় কোনো দিকে কমতে রেখেছে কিনা, বা কোনো কিছু আমার থেকে ছুটেছে কিনা। তখন মাথায় আসলো রামিসার কথা। তাকে তো শুরুতে আমার একটু সন্দেহ হয়েছিল, কিন্তু এরপর তাকে আর ঘেটে দেখিনি। না, এবার রামিসাকে নিয়ে রিসার্চ করব, কিন্তু কোথা থেকে শুরু করব ভেবে পাচ্ছি না। এর মধ্যে মাফিয়া গার্ল আবারও লাইভে আসার ডেট দিল। হ্যাঁ পেয়েছি। এবার মাফিয়া গার্লের লাইভ করার সময় আমি রামিসার সাথে থাকবো। সে যদি মাফিয়া গার্ল হয় তাহলে তো তখন সে লাইভ করতে পারবে না, বা আমার সাথে সেই সময় থাকতে বাহানা দেখাবে। তখন সেটা দেখেই যা বোঝার বুঝে নিব। পরের দিন মাফিয়া গার্ল আগের টাইমের ন্যায় ঠিক 3টায় লাইভে আসবে বলেছে। এদিকে আমি রামিসাকে ফোন দিয়ে বলেছি যে সে যেন আগামীকাল দুপুর 3টায় আমার সাথে দেখা করে। একটা জরুরি কাজ আছে তার সাথে আমার, তাকে বিশেষ কিছু বলার আছে আমার। সে সরাসরি না করে দেয়। না, কাল দুপুর 3টায় আমার একটা বিশেষ কাজ আছে, তখন তোমার সাথে কোনোভাবেই আমি দেখা করতে পারবো না। রামিসার কথা শুনে খটকা লাগলো মনের ভিতরে। তার মানে কি আমার ধারণাই ঠিক? রামিসাই সেই ক্রিমিনাল যাকে পুরো দেশের প্রশাসন মিলে বাতি লাগিয়ে খুঁজছে। ও মাই গড, মাফিয়া গার্ল এতদিন আমার চোখের সামনে ছদ্মবেশ নিয়ে ঘুরছে, অথচ আমি তাকে চিনতেই পারিনি। না, এবার একটা হেস্তনেস্ত করতেই হবে। এবার রামিসাকে ধরার পালা এসে গেছে। মাফিয়া গার্ল এবার পালাবে কোথায় এসব নিয়ে ভাবছিলাম। ঠিক তখনই রামিসা আমাকে আবার ফোন দিয়ে বড়সড় একটা শক খাইয়ে দেয়। আচ্ছা ঠিক আছে আকাশ, আমরা কাল 3টা বাজে দেখা করব। তবে হয়তো আমার কলেজে আসা হবে না কাল, বাসায় কিছু কাজকর্ম বাকি আছে। রামিসার কথা শুনে থতমত খেয়ে গেলাম। একটু আগে সে বলল কোনোভাবেই কাল 3টায় দেখা করা সম্ভব না, আবার এখন বলছে কাল 3টায় দেখা করবে। এদিকে আমি রামিসাকে নিয়ে কত কিছু ভেবে বসলাম। তাহলে কি রামিসা মাফিয়া গার্ল না? ও আল্লাহ, মাথা পুরো জ্যাম খেয়ে আছে। মাফিয়া গার্ল যদি কাল 3টার সময় লাইভ করে আর এদিকে রামিসা আমার সাথে থাকে, তাহলে তো রামিসা মাফিয়া গার্ল না। আমার সন্দেহটা তাহলে পুরোপুরি ভুল হবে না। আর ভাবতে পারছি না আমি কি সব ঘটছে আমার সাথে। একটা সূত্র ধরে 2 কদম এগিয়ে যাচ্ছি, কিন্তু পরবর্তীতে নিরাশ হয়ে 4 কদম পিছনে চলে আসছি। মাথা পুরো আগুনের মতন গরম হয়ে আছে। ফোনটা বালিশের পাশে রেখে ঘুমিয়ে পড়লাম। বিকেল বেলা ঘুম থেকে উঠে হাঁটতে বের হলাম।
বের হওয়ার আগে বেশ কয়েকবার শামীমকে ফোন দিয়েছি, কিন্তু সে রিসিভ করেনি। কাকুর দোকানে বসে চা খাচ্ছিলাম, তখন শামীম ফোন দিল। কিরে, ফোন দিয়েছিলি মনে হয়? হ্যাঁ দিয়েছিলাম। আচ্ছা তোর কি হয়েছে বলতো? আজ কতদিন হয়ে গেল তুই ক্লাসে আসছিস না, তার উপরে কোনো খবর সবর নাই। আরে বাসায় একটা সমস্যা হয়েছে ছোট বোনকে নিয়ে, তাই কিছুদিন কলেজ আসিনি। সমস্যাটা কেটে উঠতে হয়তো আরো কয়েকটা দিন লাগবে, তারপর কলেজ আসবো। ও আচ্ছা, তাহলে তুই আগে সমস্যা সমাধান কর, পরে না হয় কলেজে আসিস। ওকে বন্ধু। শামীমের সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। তারপর কাকুর দোকান থেকে উঠে বাসায় চলে আসলাম। অপেক্ষায় আছি কালকের দিনের, কোনো মতে আজকের দিনটা পার করে দিলাম। পরের দিন কলেজে চলে গেলাম। রামিসা আজ ক্লাসে আসবে না, তারও নাকি বাসায় কি কাজ বাকি আছে, তাই আজ আমার একাই কাটাতে হবে কলেজে। কোনোভাবে কলেজ টাইম শেষ করে বাসায় চলে এলাম। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে রামিসাকে ফোন দিলাম। হ্যাঁ, কোথায় দেখা করবে বলো? কলেজ মাঠে আসো, আমিও বাসা থেকে বের হয়ে সেখানে আসছি। ওকে। আমি শার্ট পরে কলেজ মাঠে চলে গেলাম। সেখানে গিয়ে ঘাসের উপরে বসে আছি। 3টা বাজতে আর মিনিট 5 বাকি। এমন সময় রামিসাও চলে আসলো। আচ্ছা বলো তো, হঠাৎ আমার সাথে এমন কি জরুরি কথা বলবে যার কারণে আজ এই অসময়ে এখানে আসতে বললে? বলবো, একটু ওয়েট করো। আমি বাসার থেকে আসার সময় রামিসাকে নিয়ে অনেক কিছু ভেবে এসেছি। কেন, এখন বললে কি হবে? আরে একটু বসো না, এত অস্থির হচ্ছ কেন? একটু পরেই বলবো, এখন আগে মাফিয়া গার্লের লাইভ দেখবো। 3টা বাজতে চলেছে। রামিসা আমার মুখে মাফিয়া গার্লের কথা শুনে চোখ পাকিয়ে তাকিয়ে আছে আমার দিকে। কি হলো, এভাবে চোখ পাকিয়ে তাকিয়ে আছো কেন? আকাশ, হঠাৎ তোমার মাফিয়া গার্লকে নিয়ে এত মাথা ব্যথা উঠলো কেন? আরে না, কিসের মাথা ব্যথা? মাফিয়া গার্ল আজ লাইভে আসবে বলেছে, সবাই তার লাইভ দেখার জন্য বসে আছে, তাই আমিও দেখবো বলে ভেবেছি। ও আচ্ছা, পাশে এসে বসো, দুজন মিলে মাফিয়া গার্লের লাইভ দেখি। রামিসা এসে আমার পাশে বসলো, আর আমি মোবাইলটা হাতে নিয়ে মাফিয়া গার্লের ইউটিউব লিংকে ক্লিক করে সেখানে ঢুকে পড়লাম। 3টা বাজতেই মাফিয়া গার্ল লাইভে চলে আসলো। মাফিয়া গার্লের লাইভ দেখে আমি রামিসার দিকে হাঁ করে তাকিয়ে আছি। নিজের ভিতরে কেমন যেন একটা খারাপ লাগা কাজ করছে। আমি রামিসাকে নিয়ে কত কি না ভেবে ফেলেছিলাম, কিন্তু পরিশেষে সবটাই মিথ্যা প্রমাণ হলো। আর সত্যি যদি রামিসা মাফিয়া গার্ল হতো, তাহলে সে লাইভে আসতে পারতো না এই সময়ে। কারণ রামিসা আমার পাশে বসে আছে, সে একই সময় 2 জায়গায় 2 রকম কর্মকাণ্ড কি করে করবে? দেখ, নিজের উপরে চরম লেভেলের রাগ হচ্ছে। সিধা সাদা একটা মেয়েকে নিয়ে আমি কত বাজে ভাবনা করেছি। এই কি হলো, তোমার মন কোন দিকে? হ্যাঁ, তুমি না বললে মাফিয়া গার্লের লাইভ দেখবে? সে তো লাইভে এসে বকবক করছে, কিন্তু তোমার তো কোনো খবরই নাই। রামিসার ডাকে হুঁশ ফিরে আসলো। দেখবো তো। তারপর মাফিয়া গার্লের লাইভ দেখায় ফোকাস করলাম। সে তার ইন্ট্রোডাকশন নিয়েই যাচ্ছে। আমি আপনাদের আগেও বলেছি, এবারও বলছি, আমার কোনো খারাপ মাকসাদ নেই। আমার মূল মাকসাদ হচ্ছে যারা দেশের নাম বেচে বেচে খায় তাদের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া, আর আমি সেটাই করছি। শুধু তাই নয়, এবার দেশের মধ্যে যত কয়টা গ্যাংস্টার টিম আছে তাদের সব কয়টাকে আমি মৃত্যুর চৌকাঠেয় পৌঁছাইয়ে দিব। শান্তশিষ্টভাবে দেশ চলবে, কোনো ধরনের টিম আর থাকবে না। মাফিয়া খুফিয়া সব আমি ধুলোয় মিশিয়ে দিব। আর আগুন, আপনার মুখোমুখি হওয়ার ইচ্ছা আমার বহুদিন আগে থেকেই, অনেক আগ থেকেই শুনে এসেছি আগুনের নাম। যেই আগুন নাকি সত্যি এক সময়ের খতরনাক খেলাড়ি ছিল, যার নাম শুনলে এখনো নাকি অনেকের প্যান্ট ঢিলা হয়ে যায়। আমি চাই আপনার মুখোমুখি হতে, আমি চাই মানুষরূপী আগুনটাকে নিজের চোখে দেখতে। সো আপনি আমার মনের খয়াসটা পূরণ করে দিন। না হয় আমার যদি আপনাকে খুঁজে বের করতে হয়, সেদিন কিন্তু বাঘে সিংহের লড়াই হয়ে যাবে। সেদিন কিন্তু নিজের ক্রোধকে দমিয়ে রাখতে পারবো না। সেদিন নির্ঘাত আপনি আমার হাতে মারা পড়বেন। এটা কোনো হুমকি না, তবে হুমকির চাইতেও কম না। আপনি হতে পারেন এক সময়ের সর্বসেরা খিলাড়ি, কিন্তু মাথায় রাখবেন বর্তমান সময়ের নাম করা মাফিয়া গার্ল আমি। সো ভালোই ভালোই আপনার দর্শন করিয়ে দিন। এবারের মতন লাইফ সমাপ্ত করলাম। তারপর মাফিয়া গার্ল লাইভ কেটে চলে গেল, কিন্তু আমার মাথায় তো পুরো দাও দাও করে আগুন জ্বলতে শুরু করলো মাফিয়া গার্লের কথা শুনে। সত্যি, এখন যদি মাফিয়া গার্লকে চোখের সামনে পেতাম, তাহলে হয়তো তার মন্ডিটা আলাদা করে ফেলতাম। রাগে নাক টান দিয়ে ধোয়া বের হচ্ছে। আই আকাশ, কি হলো তোমার? তোমার চেহারার 12টা বেজে আছে কেন? আরে না, তেমন কিছুই না। আচ্ছা ঠিক আছে, কিন্তু প্লিজ আমায় জরুরি কি কথা বলতে ডেকেছো সেটা প্লিজ বলো। আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে। রামিসার কথা শুনে বিপাকে পড়ে গেলাম।
আল্লাহ, এখন রামিসাকে কি বলবো আমি? কারণ তাকে তো পরীক্ষা করার জন্য ডেকেছিলাম, কিন্তু সে তো পরীক্ষায় পাশ করেছে, আর আমার ধারণা মিথ্যা প্রমাণ হয়েছে। কি হলো, কথা বলছো না যে? আসলে রামিসা, তোমায় ডেকেছিলাম কেন জানি বলে মাথায় চুলকাতে শুরু করলাম। হ্যাঁ, কেন বলো? আসলে রামিসা প্লিজ, আমি তোমায় অনেক বেশি ভালোবাসি। তোমায় ছাড়া আমার থাকতে কষ্ট হয়। প্লিজ তুমি আমায় অ্যাকসেপ্ট করে নাও এখনই। আমার আর থাকতে ইচ্ছে করে না একা একা। গটগট করে বানিয়ে বানিয়ে অনেকখানি কথা বলে দিলাম। বানিয়ে বানিয়ে বলতে কথাগুলো সত্য, কারণ আসার সময় ভেবে এসেছিলাম যে রামিসা যদি মাফিয়া গার্ল না হয় তাহলে তার হাত আমি শক্ত করে সারা জীবনের জন্য ধরে বসবো। আকাশ, এটা বলতে তুমি আমাকে এখানে ডেকেছো? হ্যাঁ। আমি না তোমায় বললাম যে আমার সময় চাই? আমার মন সাড়া দিলে আমি তোমায় বলবো। প্লিজ রামিসা, এখন রাজি হয়ে যাও। সময় টময় নিও না আর। তুমি বোঝো না কেন আমার খুব কষ্ট হয় তোমাকে ছাড়া। আমার তোমাকে চাই। প্লিজ রাজি হয়ে যাও না। প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা, থামো, যাও, রাজি হব, কিন্তু তার আগে তোমাকে আমার একটা কথা দিতে হবে। কি কথা? যত যাই হোক না কেন, কোনো দিন তুমি আমার হাত ছাড়তে পারবে না, কোনো দিন তুমি আমায় ভুল বুঝতে পারবে না। সব সময় আমার পাশে ছায়ার মতন থাকতে হবে তোমাকে। যত বিপদ আপদে আসুক না কেন, আমাকে কখনো একা লড়াই করার জন্য ছাড়তে পারবে না তুমি। তুমিও আমার সাথে সেই লড়াইয়ে সামিল হবে। পারবা এসব কথা রাখতে? রামিসা, আমি তোমার সব কথা রাখতে পারবো। নিজের জীবনে সবটুকু দিয়ে তোমায় আমি আগলে রাখবো। দুনিয়ার কোনো শক্তি আমার থেকে তোমাকে আলাদা করতে পারবে না। আমি আমার সবটা দিয়ে তোমায় রক্ষা করব। কোনো বিপদ আসলে তোমাকেও লাগবে না। তার মোকাবেলা আমি আকাশ একাই করব। কথা দিলাম তোমায়। এমন একটা মানুষই চেয়েছিলাম আমি জীবনে। প্লিজ তুমি আমায় কখনো ছেড়ে যেও না। না, কলিজা ছেড়ে যাব না বলে রামিসাকে নিজের বুকে টেনে নিলাম। আর একটা কথা, প্লিজ আকাশ, তুমি আমায় জীবনের সমস্ত অন্ধকার দূর করে দিয়ে আলোয় ভরিয়ে দিও। হ্যাঁ কলিজা, সব অন্ধকার দূর করে দিয়ে তোমার জীবন আলোয় ভরিয়ে দিব আমি। রামিসা আর কোনো কথা বলল না। সে আমার বুকে চুপচাপ পড়ে আছে। অনেকটা সময় দুজন এভাবে ঘাসের উপরে বসেছিলাম আমরা। তারপর সেখান থেকে উঠে এলাম। আকাশ, আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আচ্ছা চলো, তোমায় ছেড়ে দিয়ে আসি। না, তা লাগবে না, তুমি বাসায় চলে যাও, আমি একা একা যেতে পারবো। আচ্ছা ঠিক আছে। তারপর রামিসাকে গাড়িতে তুলে দিয়ে আমি বাসায় চলে এলাম। খুব খুশি লাগছে আজকে। বাসায় এসে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিলাম। তারপর ফোনটা হাতে নিয়ে শুয়ে শুয়ে ফেসবুকিং করছি। তখনই লক্ষ্য করলাম কেউ একজন আবারও আমার ফেসবুক আইডি হ্যাক করার চেষ্টা করছে। আমি শিওর যে এটা মাফিয়া গার্লের কাজ। মেজাজটা আবারও বিগড়ে গেল। এই মাফিয়া গার্লকে পেলে যে আমি কি করব তা আল্লাহ ভালো জানে। কিন্তু দুঃখের বিষয়, তাকে তো আমি ধরতেই পারছি না। তখন একটা বুদ্ধি মাথায় আসলো। সাথে সাথে ফেসবুক থেকে সমস্ত সিকিউরিটি হাটিয়ে ফেললাম আমার। এবার আমি মন থেকে চাইছি যে মাফিয়া গার্ল আমার আইডি হ্যাক করুক। কারণ গতবার যখন মাফিয়া গার্ল আমার আইডি হ্যাক করে তখন তার থেকে আমি আইডি উদ্ধার করার সময় একটা জিনিস লক্ষ্য করেছিলাম, যে লগইন এন্ড সিকিউরিটিতে ব্রাউজারের লোকেশন এক একবার এক এক জায়গায় দেখাচ্ছিল। কতক্ষণ ফিনল্যান্ড, কতক্ষণ সুইজারল্যান্ড, কতক্ষণ ফিলিস্তিন, মোট কথা সেকেন্ড 2 বার তার লোকেশন পরিবর্তন হচ্ছিল। কিন্তু তখন আমি একটা বোকামো করেছিলাম। আমি চাইলে তখনই তার লোকেশন বের করতে পারতাম, কারণ যে ভিপিএন দিয়ে সে তার লোকেশন পরিবর্তন করছে সেটা এক সময় গিয়ে তার অরিজিনাল লোকেশন দেখায়। আর সে যেহেতু বাংলাদেশের, সেখানে একবার হলেও বাংলাদেশের লোকেশন দেখাবে। হ্যাঁ, এবার এই সুযোগটাই কাজে লাগবো। সে আমার আইডি হ্যাক করে যখনই আইডিতে প্রবেশ করবে তখনই তার লোকেশন আমি বের করে ফেলবো। তাই আইডির সিকিউরিটি একটু কমিয়ে দিলাম, কিন্তু এতটাও কমাইনি যে সে পুরোপুরি আমার অ্যাকাউন্ট তার আয়ত্তে করে নিবে। সিকিউরিটি কমিয়ে মাফিয়া গার্লের জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু সে এবার আমার আইডি হ্যাক করলো না। রাত 12টা পর্যন্ত অপেক্ষা করলাম, কিন্তু সে আমার আইডির দিকে ফিরেও তাকায়নি। কিন্তু আমি শিওর যে সে রাতে আমার আইডি হ্যাক করার ট্রাই করবে। ওকে বাছাদন, তুমি রাতে ট্রাই করিও, আমি সকালবেলা এসে খেলা দেখাবো। এখন ঘুমাতে চললাম। তারপর মোবাইলটা বালিশের পাশে রেখে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিয়ে দেখি মাফিয়া গার্ল আমার আইডি হ্যাক করে নিয়েছে। এবার পালাবি কোথায় মাফিয়া গার্ল তুই? এবার খেলা দেখাবো তোকে। অনেক কষ্টের বিনিময়ে মাছ জালে আটকা পড়েছে। এবার আর ছাড়াছাড়ি নাই, ছাই দিয়ে হলেও তাকে ধরবো এবার আমি। পাগলের সাথে পাগলামি না করলে তার চাল বোঝা যায় না, আর আমিও সেটা করেছি। এই জন্যই বাবা তোমার জন্য স্পেশালি একটা গান বানিয়েছে, যে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। তাড়াতাড়ি করে লোকেশন চেক করলাম। যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হয়েছে। লোকেশন প্রতি সেকেন্ডে 2 বার করে কান্ট্রি পরিবর্তন করছে।
চোখ পাকিয়ে তাকিয়ে আছি লোকেশনের দিকে। একটা সময় গিয়ে বাংলাদেশের এক্স্যাক্টলি লোকেশনটা দেখালো। লোকেশন দেখে তো আমার মাথায় পুরো বাজ পড়ছে মতন অবস্থা। লোকেশন রামিসার এরিয়ায় দেখাচ্ছে, তার মানে রামিসাই সেই ক্রিমিনাল। সরি, রামিসা না ঈশিতা। কিন্তু আমার একটা জিনিস মাথায় কাজ করছে না, যে সে তার সমস্ত আইডেন্টিটি কেন হাইড করেছে, আর কেনই বা এই পথে নেমেছে সে। না, আমি আর ভাবতে পারছি না রামিসা কি করে এত বড় মাপের খেলা খেললো। আমার তো মাথায় কিছুই খেলছে না। আর ওই এলাকাতে তো এমন কেউ নাই যাকে আমার সন্দেহ হয়। যাকে সন্দেহ হয় সে একমাত্র রামিসা। এবার আবার পুরোপুরি সন্দেহ দূর হয়ে গেল। 99% শিওর হয়ে গেলাম রামিসাই সে মাফিয়া গার্ল। এবার খালি রামিসার মুখ থেকে শোনা বাকি। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সেই লোকেশনে চলে গেলাম। আজ হয়তো আর কলেজে যাওয়া হবে না। সেখানে গিয়ে চিরুনি তল্লাশি চালালাম। ঠিক তখনই রামিসা আমায় ফোন দিল। আকাশ, কোথায় তুমি? আজ কি কলেজে আসবে না? হয়তো আসবো না, কারণ বিশেষ একটা কাজে এসেছি একটা জায়গায়। কিসের বিশেষ কাজ আকাশ? মাফিয়া গার্লকে ধরে ফেলেছি আমি। কি আকাশ, কি সব বলছো তুমি উল্টাপাল্টা? হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। মাফিয়া গার্লকে দেখার অনেক দিনের ইচ্ছা আমার। আমি তাকে ধরতে সক্ষম হয়েছি। আকাশ, আমি বারণ করছি, তুমি কোনো মাফিয়া টাফিয়া গার্লের পেছনে ছুটবে না। সে অনেক খতরনাক, যে কোনো সময় তোমার ক্ষতি করে দেবে সে। রামিসা বাবুনি, আমায় নিয়ে তুমি ভয় পেও না। আমিও এতটা কাঁচা খেলোয়াড় না। আকাশ, আমি তোমায় বারণ করেছি, তো ওসব কিছুই তুমি করতে যাবে না। আর তুমি এখন যেখানেই আছো সেখান থেকে সোজা কলেজে আসবে। ওকে, ঠিক আছে। তারপর ফোনটা রেখে দিয়ে রামিসার এলাকা থেকে কলেজে চলে গেলাম। যদিও কলেজে যাচ্ছি, কিন্তু ক্লাস আর করা হবে না, কারণ কলেজ করার প্রিপারেশন নিয়ে ঘর থেকে বের হইনি আমি। তাই আজ ক্লাস করব না। কলেজে গিয়ে রামিসার সাথে কথা বলে চলে আসবো। কলেজের সামনে পৌঁছে গিয়েছি প্রায়। ভিতরটা ধুপধুপ করছে। আমি কি সরাসরি রামিসাকে জিজ্ঞেস করব, নাকি চুপচাপ হয়ে থাকবো, সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছি। কারণ জিজ্ঞেস করলে যদি সে স্বীকার না করে, কিন্তু আমার তো তার মুখ থেকে সমস্ত সত্যিটা জানা চাই। অনেকটা সময় ভেবে একটা সিদ্ধান্ত নিলাম, না, কিছুই জিজ্ঞেস করব না। মোটামুটি যখন শিওর আমি, তখন আরেকটু সময় অপেক্ষা করি। তারপর মাস নিজেই বড়শিতে এসে ধরা দিবে। কলেজে চলে এসেছি। রিক্সা থেকে নেমে ভাড়া পে করে ভিতরে চলে গেলাম। ক্লাস শুরু হয়ে গিয়েছে, কিন্তু রামিসা এখনো ক্লাসে যায়নি। সেই গেটের সামনে দাঁড়িয়ে আছে আমার জন্য। আসতে এত সময় লাগে তোমার? হ্যাঁ, আরে রিক্সা পেতে একটু দেরি হয়ে গিয়েছিল। হয়েছে, চলো এবার। কোথায় যাব? আর তুমি ক্লাসে যাওনি কেন? আজ ক্লাস করব না, তোমার সাথে বসে বসে আড্ডা দিব। আচ্ছা চলো। দুজনে গিয়ে কলেজের পাশে একটা ফাঁকা জায়গা আছে, সেখানে গিয়ে বসলাম। রামিসা আমার কাঁধে মাথা রেখে হেলান দিয়ে বসে আছে। আকাশ প্লিজ, তুমি মাফিয়া গার্লের খোঁজ করা ছেড়ে দাও। আমি শুনেছি সে অনেক খতরনাক। সে যদি তোমার ক্ষতি করে দেয়, প্লিজ তুমি মাফিয়া গার্লের খোঁজ করা ছেড়ে দাও। আর তাছাড়া সে তো দেশের ভালোর জন্যই সব করছে, বলো। রামিসার কথা শুনে হাসবো না কাঁদবো সেটা বুঝে উঠতে পারছি না। তবে রামিসার কথা শুনে আরো সিউরিটি পেয়ে গেলাম যে মাফিয়া গার্লকে। কারণ যেই মেয়ে মাফিয়া গার্লের টপিক বাদ দিতে চাইতো সব সময়, সে আজ খুঁটে খুঁটে মাফিয়া গার্লের প্রসঙ্গ উঠাচ্ছে। রামিসার সমস্যা কোথায় সেটা আমার বুঝতে বাকি নেই। আর তাছাড়া মাফিয়া গার্লকে তো আমি খুঁজে বের করে ফেলেছি। সে এখন আমার কাঁধে মাথা রেখে শুয়ে আছে। রামিসা হয়তো ভাবছে মাফিয়া গার্লকে, সেটা জানতে এখন আমার বাকি আছে। আমি যে মাফিয়া গার্লকে ধরে ফেলেছি সেটা সে এখনো বুঝতে পারিনি। সে ভেবেছে ফেক কাউকে ধরেছি আমি, না হয়তো তাকেই ধরতাম। আর আমি তখন ইচ্ছে করেই ফোন করে মাফিয়া গার্লের কথা তুলেছি, যাতে করে রামিসা রিয়াকশন করে। আর রামিসা সেটাই করলো। এই আকাশ, কি ভাবছো? হ্যাঁ, আমি তোমায় এতটা সময় কি বললাম? হ্যাঁ, শুনছি তো। প্লিজ তুমি মাফিয়া গার্লের খোঁজ করা ছেড়ে দাও। তাকে খোঁজ করতে গেলে তুমিই মারা পড়বে। সে একটা খতরনাক ব্র্যান্ড। রামিসা তুমি টেনশন নিও না, আমি মাফিয়া গার্লের আর খোঁজ করব না। মনে মনে বললাম,
খোঁজ তো পেয়েই গেছি, আর হাসির রহস্য কি সেটা তো আমি না জানি। এই তো আমার বাবুর মা তোমাকে। আচ্ছা একটা কথা, তখন যে তুমি আমাকে বললে যে তুমি মাফিয়া গার্লকে ধরে ফেলেছো, তুমি কি সত্যিই ধরেছো তাকে? আরে রামিসা, তুমি কি পাগল? হ্যাঁ, মাফিয়া গার্লের মতন খাতারনাক খিলাড়িকে আমি কি করে ধরবো? যেখানে তাকে সারা দেশের প্রশাসন মিলে ধরতে পারিনি, সেখানে তাকে আমি ধরবো? হ্যাঁ, আমি তো মজা করেছি। আকাশ, তুমি না অনেক দুষ্ট হয়ে গেছো। সে আজ নতুন না, আগ থেকেই দুষ্ট আমি। আমার কথা শুনে রামিসা ফিক করে হেসে দিল। রামিসার চেহারার 12টা বেজেছিল এতটা সময়, কিন্তু এখন হুট করেই আমার কথা শুনে তার চেহারায় হাসি রেখা ফুটে উঠেছে। কারণ সে ভেবেছে সত্যি হয়তো মাফিয়া গার্লকে সেটা আমি জেনে গেছি, কিন্তু এখন আমার কথা শুনে বুঝেছে যে আমি মজা করেছি। তবে সত্যিটা কিন্তু ভিন্ন, মাফিয়া গার্লের তালাশ আমি পেয়ে গেছি। দেখো আবারও চুপচাপ হয়ে গেছে ছেলেটা। এই তোমার কি হয় হ্যাঁ মাঝে মাঝে? আরে না, তেমন কিছু না। তেমন কিছু না হলেই ভালো। আচ্ছা আকাশ, একটা কথা বলো তো, আমাদের ফিউচার নিয়ে কিছু ভেবেছো তুমি? হ্যাঁ, অনেক কিছু ভেবেছি আমি। পড়ালেখা শেষ হলেই আমরা বিয়ে করে নিব। লাভ ইউ আকাশ। লাভ ইউ টু ঈশিতা। এই এই কি বললো তুমি? না না, কিছু না। ঈশিতা নামটা শুনতেই রামিসা চমকে উঠল। সরি রামিসা, আসলে ভুল করে অন্য নাম বের হয়েছে মুখ দিয়ে। ও আচ্ছা, চলো এবার উঠি আমরা, অনেকটা সময় তো বসলাম। হ্যাঁ চলো। তারপর সেখান থেকে উঠে দুজন দুজনের বাসায় চলে এলাম। কিন্তু একটা জিনিস আমার এখনো চোখে বাড়ি খাচ্ছে। যখনই ঈশিতা নামটা বলেছি, তখনই রামিসার চোখ কপালে উঠে গিয়েছিল, আর তার পরক্ষণে সে চলে যাওয়ার জন্য পাড়াপাড়ি শুরু করে দেয়। রামিসার হতাশাগ্রস্ত চেহারায় কিন্তু আমাকে পুরোপুরি ক্লিয়ার করে দেয় তার ভয়ঙ্কর ডার্কনেস সম্পর্কে। কিন্তু আমি এখন কোনো ধরনের হাঙ্গামাই করব না, কারণ আমি আরো ভালো করে জাস্টিফাই করব রামিসার সম্পর্কে, কেন সে এই পথে নেমেছে আর কি বা তার উদ্দেশ্য। সাথে সাথে নিলয়কে ফোন দিলাম। নিলয়, আমি কি বলি মন দিয়ে শোন। হ্যাঁ ভাই বলেন। শোন, আমি মাফিয়া গার্লকে ধরে ফেলেছি। কি ভাই, আপনি সত্যি ধরে ফেলেছেন? হ্যাঁ, আমি মাফিয়া গার্লকে ধরে ফেলেছি, তাই তোকে ফোন দিয়েছি। শোন, তোকে একটা কাজ করতে হবে এখন। কি কাজ ভাই? মাফিয়া গার্লের কিছু ডিটেলস তোকে আমি দিচ্ছি, তুই সেই অনুযায়ী তার সম্পর্কে তালাশ করে বের করবি যে সে কেন এই পথে নেমেছে। আচ্ছা ভাই। কিন্তু শোন, এই কথা যেন কারোর কানে না যায়, বিষয়টা যেন তোর আর আমার মাঝে থাকে। ওকে ভাই। নিলয়কে রামিসার হালকা পাতলা কিছু তথ্য দিলাম, যাতে করে সে রামিসার সম্পর্কে খোঁজ বের করতে পারে। এদিকে আমিও খোঁজ চালাচ্ছি রামিসাকে নিয়ে। এভাবে 2-3টা দিন কেটে গেল। 4 দিনের মাথায় নিলয় আমাকে ফোন দেয়। ভাই ভয়ঙ্কর কিছু তথ্য হাতে এসেছে। কি তথ্য? ভাই মাফিয়া গালের একটা ছোট ভাই ছিল, যার নাম ছিল রাফসান। আপনি কি তাকে চেনেন বা জানেন? তখনই ঈশিতার ছোট ভাইয়ের কথা মনে পড়লো, যার নামও ছিল রাফসান। কলেজ লাইফে যখন ঈশিতার সাথে চলাফেরা ছিল, তখন সে রাফসানকেও মাঝে মাঝে কলেজে নিয়ে আসতো ঘোরার জন্য। আবার মাঝে মাঝে কোনো জায়গায় ঘুরতে গেলেও তাকে সাথে নিয়ে যেত। আমার জন্মদিনে যখন রামিসাকে ইনভাইট করি, তখন রামিসা তার ছোট ভাই রাফসানকে সাথে করে নিয়ে এসেছিল। তাকে আমি বেশ ভালো করে চিনি। হ্যাঁ নিলয়, চিনি। কিন্তু কেন বলতো? ভাই রাফসান নাকি এই শহরের কোনো একটা কলেজে পড়াশোনা করত। একদিন সে কলেজে শেষ করে বাড়ি ফেরার সময় তার বাসার নিচে কয়েকটা ছেলেকে মাদক কেনাবেচা করতে দেখে। তখন সে পুলিশকে খবর দিয়ে তাদেরকে ধরিয়ে দেয়। ছেলেগুলো নাকি রাফিদের ছেলে ছিল। তাই রাফিদের জেদ উঠে যায় রাফসানের ওপরে। তাই সে থানার ওসিকে টাকা খাটিয়ে উল্টো মাদক দ্রব্য দিয়ে রাফসানকে ধরিয়ে দেয়। শুধু তাই নয়, রাফসানকে পুরো গুম করে ফেলার জন্য কন্টাক্ট হয় ওসির সাথে। ওসি তাই করে, সে রাফসানকে জঙ্গলে নিয়ে গিয়ে ব্রাশ ফায়ার করে মেরে ফেলে। আর মাফিয়া গাল যেই ওসিকে মারে বিভৎসভাবে, ওই ওসি সেই ওসি যে রাফসানাকে মেরেছিল। মাফিয়া গাল হয়তো তার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য এমন পন্থা অবলম্বন করেছে। নিলয়ের কথা শুনে বুকের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করলো। তাহলে তো মাফিয়া গার্ল যা করছে সবটাই ঠিক করছে। আচ্ছা ঠিক আছে নিলয়, এবার ফোন রাখলাম। ফোনটা রেখে দিয়ে চুপচাপ বসে আছি। মাথার রক পুরো চটে গেছে নিলয়ের কথা শুনে। না, আজকের পর রামিসাকে আমি আড়াল থেকে পুরোপুরি সাপোর্ট করব, কারণ ভাই মরেছে, সেই কষ্ট তারই হয়েছে। কেউ তার কষ্টের ভাগ নেয়নি, তাই তো সে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। রামিসা, তুমি যা করেছো একদম ঠিকই করেছো। আজকের পর আমি আকাশ বেঁচে থাকতে দেখব তোমার গায়ে কে হাত দেয়।
সব কয়টার হাত আমি শরীর থেকে আলাদা করে ফেলবো। গা পুরো শিরশির করে কাঁপছে। না গিয়ে গোসল করে আসি। তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে পড়লাম। অনেকটা সময় পর গোসলখানা থেকে বের হলাম। মাথায় ইচ্ছে মতন পানি ঢেলেছি, কারণ রক্ত চটে গিয়েছিল মাথায়, তাই নিজেকে শান্ত করেছি। ফ্রেশ হয়ে এসে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে টিভিটা চালিয়ে দিলাম। শুয়ে শুয়ে টিভি দেখছি, তখন একটা নিউজ চোখের সামনে ভেসে উঠল। ডিবি পুলিশের প্রধান জিডি সে মাফিয়া গার্ড সম্পর্কে বক্তব্য দিচ্ছে। মাফিয়া গালের কোডিং দিয়ে আমরা তার তথ্য বের করে নিয়েছি। আগামী 24 ঘন্টার মধ্যে আমরা তাকে ধরে এনে হাজতে ভরবো। নিউজটা শুনে ভিতরে ছ্যাদ করে উঠল। কি, তোরা 24 ঘন্টার মধ্যে মাফিয়া গালকে ধরবি? আমি আকাশ বেঁচে থাকলে দেখবো তোরা কি করে মাফিয়া গালকে গ্রেপ্তার করিস। সাথে সাথে টিভি অফ করে দিয়ে রামিসাকে ফোন দিলাম। সে ফোন রিসিভ করলো না। বেশ অনেক কয়েকবার ফোন দিয়েছি, কিন্তু সে রিসিভ করেনি। এইভাবে রাত হয়ে গেল। পরে সে নিজেই আমায় ফোন দিল। আকাশ, সরি, আসলে অনেকটা ঝামেলার মধ্যে আছি। প্লিজ তুমি কিছু মনে করিও না। কাল কলেজে আসলে কথা হবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকো। আমি কথা শেষ করার আগেই রামিসা ফোনটা কেটে দিল। রামিসার আচরণে খুব টেনশন হচ্ছে। হয়তোবা সেও এই নিউজটা দেখেছে, তাই সে এমন ভয়ে আছে। না হলে হয়তোবা অন্য কোনো ঝামেলা হয়েছে। ট্যাট মাথায় কিছুই কাজ করছে না। কখন যে সকাল হবে সেই অপেক্ষায় আছি। কোনোভাবে রাতটা পার করে দিলাম। সকালে কলেজে গিয়ে দেখি রামিসা আগ থেকে কলেজে এসে পড়েছে। তাকে দেখে খুব চিন্তিত লাগছে। রামিসা, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? না না, আমি কিছু নিয়েই চিন্তিত না। প্লিজ তুমি ক্লাসরুমে চলো, আমার এখানে দাঁড়িয়ে থাকতে খুব ভয় হচ্ছে। আরে পাগল, কিসের ভয়? হ্যাঁ প্লিজ তুমি ক্লাসের ভিতরে চলো না। আচ্ছা বাবুন, চলো। ক্লাসরুমের ভিতরে আসলাম রামিসাকে নিয়ে। সে হুট করে আমায় জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। ওকে কিছু বলতে যাব, ঠিক সেই সময় হট্টগোলের আওয়াজ কানে ভেসে আসলো। সাথে সাথে জানালা দিয়ে বাহিরে কি হয়েছে দেখার চেষ্টা করলাম। বাহিরে দেখেই তো চোখ পুরো কপালে উঠে গেল। বাহিরে 20-25টা পুলিশের গাড়ি। গাড়ি থেকে নেমে সবাই বন্দুক হাতে একদিকেই এগিয়ে আসছে। আস্তে আস্তে রামিসার খোঁজ করছে পুলিশগুলো। সবাই আমাদের ক্লাসরুমের দিকে আঙুল দেখিয়ে দিল। রামিসা, তুমি কোনো ভয় পেও না, আমি আছি। আকাশ, ওরা আমায় নিয়ে যাবে। ওরা আমায় আর কোনোদিন তোমার সাথে দেখা করতে দেবে না। ওরা আমায় থানায় নিয়ে গিয়ে মেরে ফেলবে। রামিসা, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। তুমি প্লিজ শান্ত হও। আকাশ প্লিজ, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি হয়তো তোমার সাথে জীবনের শেষ সময় অবধি পার করতে পারবো না। রামিসা, চুপ হতে বলেছি ধমক দিয়ে। চলো তুমি আমার সাথে বাহিরে, দেখি তোমার গায়ে কে হাত দেয়। তারপর রামিসাকে নিয়ে বাহিরে চলে গেলাম। সবাই তাকিয়ে তাকিয়ে দৃশ্য দেখছে। পুরো কলেজ হতভম্ব হয়ে আছে এতগুলো পুলিশ দেখে। পুলিশ রামিসাকে দেখে ওকে গ্রেফতার করতে ছুটে আসে। এই তোরা কেউ আমার রামিসার গায়ে হাত দিবি না। তখনই পুলিশের অফিসার একজন বলে ওঠে, কি তোরও শ্বশুর বাড়ি যাওয়ার ইচ্ছে হচ্ছে মনে হয়? এই অফিসার, আমার শ্বশুর বাড়ি যাওয়ার ইচ্ছে নেই, বরং তোর মরার পাকনা গজিয়েছে। সাহস থাকলে ওর গায়ে হাত দিয়ে দেখা। আমার মুখে ধারালো কথা শুনে সমস্ত পুলিশ আমার দিকে গুলি তাক করে ধরে। বেটা, দেখি খুব বড় বড় কথা বলছিস। শোন, বেশি উড়াউড়ি ভালো না। আমি যদি একবার বলি তাহলে সবাই গুলির বুলেটগুলো তোর পেটের মধ্যে পুড়ে দিবে আর তুই ঝাঁঝরা হয়ে যাবি। হাসালি রে ভাই, এই ঘুষখোরের বাচ্চা, কান খুলে শুনে রাখ। এখানে তো কিছু সংখ্যক পুলিশ মাত্র, তোরা সারা শহরের সবকটা পুলিশ মিলেও যদি একত্রে হয়ে আসিস, তাও তোরা এই আকাশের বালো ফালাইতে পারবি না। কারণ তোদের সামনে যে দাঁড়িয়ে আছে সে সাদা সিধা একটা ছেলে আকাশ, কিন্তু তার ভিতরে ভয়ঙ্কর যেই হায়নাটা লুকিয়ে আছে তার নাম হচ্ছে আগুন। আকাশের মুখে আগুন নামটা শুনে পুলিশের অফিসার ভয়ে কয়েক কদম পিছনে চলে যায়। আর আকাশের পাশে যে পুলিশগুলা ছিল তারা দৌড়ে আকাশের পাশ থেকে সরে যায়। সবাই যেন কোন এক ভয়ঙ্কর হায়নার সামনে পড়ে গেছে, যার রক্তের নেশা একবার উঠলেই পুরো দুনিয়াদারি শ্মশানঘাট বানিয়ে ফেলবে।